এবং বিদেশের সকল বন্ধুদেরকে সাদরে আমন্ত্রণ জানাচ্ছি নেক্সাস টেলিভিশনের লেডিস ক্লাবে। আজকের এই আয়োজনে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেই বিষয়টা আসলে প্রতিদিনকার মতোই ভীষণ গুরুত্বপূর্ণ একটা বিষয় এবং আজকেও আমরা সুন্দর একটা টপিকে আলাপ আলোচনা করতে চাই। আজকের দিনে সবাইকে যেটা জানাতে চাই সেটা হলো যে আমরা একটা সুন্দর মাসে আছি, একটা অর্জনের মাসে আছি এবং আমরা প্রচুর নেতিবাচকতা দিয়ে যাবার পরেও একটা আশা থেকে, একটা অপেক্ষা থেকে আসলে আমরা একটা সুন্দর ভবিষ্যৎ অর্জনের চেষ্টা করছি। সেক্ষেত্রে ইতিবাচক মনোভাব রাখা সেটা খুবই 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 গুরুত্বপূর্ণ এবং সেই বিষয়ে কথা বলবার জন্য আমরা টপিক ডিসাইড করেছি এরকম করে, ইতিবাচক মনোভাব। সেই বিষয়ে কথা বলতে আপনারা নিশ্চয়ই সবাই চলে আসবেন। আমাদের সাথেও ভীষণ আমাদের প্রিয় দুজন মানুষ আছেন আমাদের আজকের আড্ডায় এবং আমি আছি অহনা তাসনিম খান। শুরুতেই আপনাদেরকে পরিচয় করিয়ে দিই আমাদের সবার প্রিয় লেডিস ক্লাবের প্রাণ রাহিমা সুলতানা রিতাকে। আপু আমাদের লাইফস্টাইল এক্সপার্ট এবং আমাদের লেডিস ক্লাবে আপুর চেহারাটা যে শনিবার দেখব সেই খুশিতে কতদিন পরে আমাদের দেখা। অহনা, মানে সত্যি তোমাকে দেখে যে এত ভালো লাগছে, অনেক দিন পর, আর খুব সুন্দর লাগছে। থ্যাংক ইউ। আমার আপনার একটু কালার টোনেও হালকা ম্যাচ হচ্ছে, আমরা একটু ব্লু প্যাটার্নে আছি, গ্রিনে আছি। এর সাথে আমরা আরও একজন বন্ধুকে আপনার সাথে পরিচয় করিয়ে দিতে চাই। তার নাম হলো বিলকিস আক্তার, তিনি সিনিয়র স্টাফ নার্স নিটোর। আসসালামু আলাইকুম। অনেক অনেক স্বাগত জানাচ্ছি লেডিস ক্লাবে এবং জানতে চাই সামনে এসে আপু অনেক ভালো লাগছে, সত্যি মানে সেটা বোঝানোর মতো ভাষা নাই, আপনাকে দেখে অনেক ভালো লাগতেছে। চমৎকার। এবং আমরা দেখা যাচ্ছে আজকে রিতাপু আছে, আপনি আছেন, আমরা একটা চমৎকার আড্ডা দেবো সেরকমই একটা চেষ্টা। রিতাপু, আপনি আজকের এই সময়টাতে আমার মনে হয় যে পুরো একটা সপ্তাহ পরে আপনি আসেন, সপ্তাহটা কেমন গেল? সপ্তাহটা ভালো মন্দ মিশিয়েই গেল, ব্যস্ততার মধ্য দিয়েই কেটেছে, কাজকর্ম সব কিছু ছিল। আর আমাদের তো মেয়েদের সংসার, পরিবার, আত্মীয় স্বজন সব কিছু মিলিয়েই আমাদেরকে মানে ম্যানেজ করে চলতে হয়, যেটা সবচাইতে বড় জিনিস। আর যে মানে পরিস্থিতি, ধরো অস্থিতিশীল এই ধরনের পরিস্থিতির মধ্যে যা ক্রাইসিস, ফ্যামিলি ক্রাইসিস, নানান রকম ক্রাইসিস প্রত্যেকটা মানুষের জীবনে থাকে। তো এই ক্রাইসিসগুলো ফেস করে যে কিনা খুব ধীর স্থিরভাবে থেকে মানে সব কিছু ম্যানেজ করতে পারে, আমার মনে হয় এই কাজগুলো আমাকে এই কয়দিন করতে হয়েছে। সেই ক্ষেত্রে আজকের বিষয়টার সাথে আপনার জীবনটাও মিলে গেছে, প্রচুর পজিটিভিটি। অর্থাৎ এবং আমি জানো আমি সকাল বিকাল 2 বেলা মেডিটেশন করতাম, বিকজ অফ যে আমার অস্থিরতাটা যেন বেরিয়ে না আসে, মানে এইটা যেন অন্যের উপরে গিয়ে প্রভাবিত না হয়। হ্যাঁ, কারণ আসলে যখন দেখা যায় যে একটা পরিবর্তনের মধ্যে দিয়ে মানুষ যায় তখন কিন্তু আসলে ওই যে অস্থিরতা চাইলেও এটাকে অ্যাভয়েড করা যায় না, সেক্ষেত্রে মেডিটেশন অনেক হেল্প করে। আমি একটু বিলকিস আপুর কাছেও জানতে চাবো যে এই যে এখনকার ব্যস্ততা কি নিয়ে চলছে এবং আপনি একটা জায়গায় নিটোরে আছেন সিনিয়র স্টাফ নার্স হিসেবে, সেই জায়গাটা নিয়েও শুনতে চাই। আমি এই 98-তে নিটোরে প্রথম জয়েন করি, এ যাবৎ আছি 27 বছর চলে আমার চাকরি লাইফ। অনেক ডাক্তাররা বলে সৌভাগ্য আপনার যে এত বছর একই প্রতিষ্ঠানে আছেন, এতদিন আপা কি করে আছেন। আমাকে মানে উপরওয়ালার ইচ্ছা। এবং আপনার নিজস্ব নিষ্ঠা যদি না থাকে তাহলে একটা জায়গায় লম্বা সময় ধরে থাকা এটা কিন্তু অনেকেই সক্ষম হন না। তো আপনি আসলে একটা জায়গায় কনসিস্টেন্সি, নিজের ডেডিকেশন এগুলো সব দিয়েছেন বিধায় তো তারাও আপনাকে আগ্রহ করে রেখেছে। আমি সব সময় যেমন 8টা হইতে 2টা পর্যন্ত ডিউটি, আমার কাজের মাঝে কোনো রকম নাই, ফাঁকি নাই কোনো রকম না। আমি রুগীদের কাজ করতে, যেমন রুগীদের ইনজেকশন দেওয়া, ব্লাড দেওয়া, আর আমি সবসময় ইনজেকশন দেওয়ার সময় চিন্তা করি আমার ইনজেকশন দেওয়াটা যেন খুবই হয়, সফট হয়, যেন রুগীটা যেন ব্যথা না পায়। আমার এই জিনিসটা আমার মনের মধ্যে থাকে। আমি এইভাবে যত্নশীল, খুব যত্ন সহকারে আমি ইনজেকশন দিই। রুগীরা দোয়া করে যে আল্লাহ যেন দেয় আপনার ছেলেপেলের মঙ্গল হয়, আপনার যেন মঙ্গল হয়। আপনি এরকম জিনিস যদি 20 বার দেন তাও মনে হয় নিতে পারবো, এত ভালো কিভাবে। আর আমার লাইফে যেমন আত্মীয় স্বজনরা গাড়ি পাঠাইতো,
যারা যেমন আত্মীয় আছে অনেকেই হয়তো জাপান থাকে, আমেরিকায় থাকে, দেশে আসলে একটু ওয়েদার চেঞ্জে ওনারা অসুস্থ হয়ে পড়ে, কিন্তু দেখা গেল খালাম্মা বা অনেকেই যে আমার বাসায় গাড়ি পাঠাইতো যে আমার ছেলের ইঞ্জেকশনটা আইসা বিলকিস দিবে, অনেক ভালো হাত। এটা আসলে খুবই গুরুত্বপূর্ণ। আর আমি পছন্দ করি সবচেয়ে, যেমন আমার 2 ছেলে, বড় ছেলে জাহাঙ্গীরনগর থেকে পাশ করলো এবং সেরা চান্স পাইছে, জাহাঙ্গীরনগর সেরা চান্স পাইছে একদম। এই কোনো সাবজেক্টে 6ষ্ঠতম, কোনো সাবজেক্টে 10ম স্থান অধিকার করছে। খুব এতে অনেক জায়গায় বলে যে আম্মুর অবদানে আজকে এত ভালো। ডক্টর ইউনুস স্যারের কোম্পানিতে সিনিয়র ম্যানেজার হিসেবে আছে বড় ছেলে। আর ছোট ছেলে শেফের কোর্স করছে, তার পছন্দ রান্না বান্না, যে ভর্তাটা তো এত ভালো বানায়, ওর এই সাইডটা পছন্দ। এখন আমি জোর করে অন্য ইয়াতে নিতে পারি না ওকে, তারপরে ওর শেফের কোর্স করাইছি। আমি আপনার গল্পটা শুনে আমার খুব ভালো লাগছে, মানে শেফের কোর্স করাইছি ও। আর দুনো ছেলে, আর আমার হাজবেন্ড সিলেটে চাকরি করতো, যক্ষা ও কুষ্ঠরোগ নিয়ন্ত্রণ সহকারী। উনি এখন রিটায়ারমেন্টে আসছে, তো উনি সিলেটে বেশিরভাগ সময় থাকছে, মাসে মাসে আসছে গেস্টের মতো এরকম। তো ছেলে পেলে আমার পরিশ্রমের উপরে। আর আমি সবচেয়ে পছন্দ করি যে নিজে রান্না করতে, স্বামী সন্তান আমার রান্নাটা খাবে। আমি সংসারের কাজ বেশিরভাগ আপা আমি নিজে করছি, মানে অন্য মানুষ দিয়ে খুব কম করাইছি। আর আমি বিশেষ করে রান্না আমি কখনোই এখনো রান্না বান্না কারো হাতে দেই না, রান্নাটা আমি নিজে করি। ছেলেরা বাচ্চারা খায়া পছন্দ করে যে আম্মু অনেক স্বাদ হইছে, আম্মু অনেক স্বাদ হইছে। এই যে আপনি কাউকে দেন না, এটা হলো ওই যে ভালোবাসা থেকে দেন না, আবার ভালোবাসা নিয়ে রান্না করেন। আর এমনি অনেক আত্মীয় স্বজন আসে, যেমন আমার হাজবেন্ডের অফিসের বস আসবে, শ্বশুরবাড়ি এলাকার লোকজন আসবে, আদার লোকজন আসলে আমি মেহমান অতিথি অনেক পছন্দ করি। যেমন নবী পাক, আমাদের নবীজি মেহমান পছন্দ করতেন, আর মেহমানরা খুব যত্ন করতেন। এই জিনিসটা আমার মধ্যে এই জিনিসটা আছে। মেহমানরা আমি অনেক যত্ন করি এবং আমি নিজে রান্না করে খাওয়াই এবং অনেক আইটেম রান্না করে আমি খাওয়াবো। সেজন্য আপনি নিজেও ভীষণ ব্লেসড। তাহলে আমার না ছেলে পেলে আপার কথা শুনতে শুনতে আমি মানে আমার ব্রেনের মধ্যে যেটুকু আমি পেলাম, আমার হৃদয়ে আমি ধারণ করলাম যে আপা নিজে একজন সেবিকা, নার্স, সেবা প্রদান করে। মানে এর চাইতে মহৎ কাজ আর কিছু হতে পারে না। একটা অসুস্থ লোক, ওনার হাত থেকে ইনজেকশন নেওয়া বা তাকে উনি যত্ন দিয়ে এই যে সেবা দিয়ে তাকে আস্তে আস্তে সুস্থ করে তোলা, এটা একটা জিনিস। তারপরে ওনার ছেলে, সেও একজন রন্ধনশিল্পী বলা যায়, তার সাথে যুক্ত আছে। বড় ছেলেও একই। তো বড় ছেলে এখন ইউএস কোম্পানিতে এই জয়েন করবে 1 তারিখে, একটা ইউএস কোম্পানি, মাল্টিন্যাশনাল কোম্পানিতে চাকরি হয়েছে, 1 তারিখে জয়েন করবে। মা হিসেবে ভীষণ পূর্ণ লাগে না আপনার? না সত্যি না। আর ছেলেরা মানে আমি বাচ্চারা যদি মনে করেন রাত 10টা বাজে বললো বা 12টা বাজে, পড়তে পড়তে 2টা 3টা বাজে, আম্মু এখন জানি একটু তোমার পছন্দের বিরিয়ানি খাইতে ইচ্ছা করছে মা, নাকি কোনটা করবা, নাকি ফ্রাইড রাইস করবো। আমি কই বলো, সিলেক্ট করো। আম্মু তুমি সিলেক্ট করলে মনে হয় সবচেয়ে ভালো হয়, তোমার সিলেক্টটা পছন্দ। ঠিক আছে বিরিয়ানি করে দিব। ছেলেরা এখন বড় হয়ে গেছে, তাও মার প্রতি কি ডিপেন্ডেন্ট না। আসলে ওই যে পড়তে পড়তে বাচ্চাদের ক্ষুধা লাগে, ওরা তো রাত জাগে। রাত জাগে। আমি ওই সময় 12টা বাজুক 1টা বাজুক আমার কোনো অলসতা নাই। আমি অলসতা আমার এখনো নাই আল্লাহর মতে। আমি ওই সময় রান্না করি, হয়তো 40 মিনিট লাগবে বা 1 ঘন্টা হাইস্ট, এর বেশি তো লাগবে না। রান্না করে আইনার সামনে হাজির করি, খুব মন থেকে খাইবো। এই জিনিসটা আমার অনেক ভালো লাগে আপা, খুব। আম্মু অনেক স্বাদ হয়েছে, আম্মু সত্যি মানে কত ভালো ভালো রেস্টুরেন্টে খাই, কিন্তু তোমারটাই বেস্ট, এটা বলবে আপা, তোমার রান্নাটা বেস্ট, আমার অনেক ভালো লাগে আম্মু তোমার। আমি নিজে রান্না করি, আমার খুব ভালো লাগে। আমি নিজে স্বামী সন্তানের নিজের হাতে রান্না করে খাওয়াতে অনেক পছন্দ করি। খুব ভালো। এই 30 বছর পূর্ণ হয়ে গেছে আমার বিয়ের, কিন্তু আমি রান্না প্রথম থেকে যে করি এখনো করি। এই যে আমি অনেক পজিটিভিটি পাচ্ছি এখন। আর একটা জিনিস বাড়িতে গিয়ে আমি আর একটা জিনিস, আমি গিয়ে কিচেনে প্র্যাকটিস। আমি সবসময় আমি আর পছন্দ করি কি, যেমন আমি একজন আল্লাহ প্রেমিক, আল্লাহকে ভীষণ ভালোবাসি, আর একটু গান বাজনা পছন্দ করি। আমি নিজে গান গাই, হারমোনিয়াম, আমার হারমোনিয়াম তবলা সবই আছে। দেখো আপা নামাজও পড়েন, গানও গান। তো এই যে আমি ঘুম থেকে উঠে নামাজ পড়ে কোরআন শরীফ পড়বো, মিনিমাম কম হলো 20 মিনিট, তারপরে সংসারে কাজ বাজ করে আবার অফিসে যাই।
এখন নিজের শখের জায়গাটা তো ছেড়ে দেওয়া আসলে উচিত না, এটাও তো মিনিমাম এই দেখলাম যে আসলে একটু শখের ইয়াটা একটু পূর্ণ করা উচিত। তা আমি টিচার দিয়েই গান শিখি, টিচারও আছে গানে, এখনো আছে টিচার, বাহ এখনো গানের টিচার আছে। আমি খুবই মিনিমাম সপ্তাহে 2 দিন আমি বসি, ওনাকে দেখে। 2 দিন আমি বসি, সকালবেলা রেওয়াজ করি। রেওয়াজ করে গেলে অনেক ভালো লাগে। আর বিশেষ করে যেমন মুর্শিদি গান এবং আমার নবী পাকের স্মরণে যেসব গান, নাত, এই জিনিস, নাতে রাসূল, এই জিনিসগুলা বেশি গাইতে পছন্দ করি, আমি গাই। আচ্ছা, বাহ, তাহলে আজকে কোনো এক ফাঁকে শোনার চেষ্টা করব এবং আমাদের দর্শক বন্ধু যারা আছেন তারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে কি পরিমাণ পজিটিভিটি আজকে এবং একসাথে অনেক আড্ডা হবে, সেটাও আপনারা জানেন। স্ক্রিনে দেখানো জুমের আইডি এবং পাসওয়ার্ড ফলো করে চলে আসবেন। আজকে আমরা যেটা নিয়ে কথা বলছি, ইতিবাচক মনোভাব অর্থাৎ পজিটিভিটি, এসব নিয়ে কথা বলছি। রীতা আপুর কাছেও আসতে চাই যে রান্না বান্না তো আপু বললেন যে তিনি খুব পছন্দ করেন, এদিকে আপনি সারাদিন রান্না শেখাচ্ছেন, শিখিয়েছেন একটা লম্বা সময় মানুষকে, টেলিভিশনে সবসময় রান্না বান্না করেই এসেছেন। বাড়িতে গিয়েও কি এই মেন্টালিটিটা থাকে যে আমারই সবাইকে রান্না করে খাওয়াতে হবে? আমি এভরিডে করি না, কিন্তু অকেশনালি করি। আর যিনি আমার রান্নার কাজটি করেন তাকে আমি মোটামুটি শিখিয়ে নিয়েছি আমার রেসিপিগুলো, যে কি আমার বাসায় ধরো আমি একরকম খাই, বাচ্চা একরকম খায়, তো আমাদের তো আলাদা আলাদা। যেমন আমার খাবারটা আমি খুবই তেল মশলা কম খাবার খাই, তো একসময় খেতাম, বাট এখন আমার যেহেতু আমার বয়স হয়েছে আমি ওইটা চিন্তা করে ওইভাবেই আমার খাবারটা খাই। তো আমার ফুড টেস্ট তারা একভাবে রেডি করে। আমার মা, আমি আমার মা আমরা একসাথে থাকি। মেয়ে যেহেতু আমার দেশের বাইরে আছে, অস্ট্রেলিয়াতে আছে, মেলবোর্নে, তো ওখানে ভালোই আছে, সে ওখানকার সিটিজেন। আর ছেলেও চলে গেছে, তা আমরা বাসায় মেম্বার কম। মা যেহেতু আমার মেয়েই বলি, আমি মা বলি না, মা এখন মেয়ের জায়গায় চলে এসেছে, তো মাকে নিয়ে আমি খুব শান্তিতে সংসার করছি। তোমার ভাইয়া আছে, এই আমার জীবনের একটা বিষয়। আর রান্না যেটা বললে, আমি এখন ফুড নিয়ে গবেষণা করি। হ্যাঁ, আমি বেশ কিছু ফুড সায়েন্স নিয়ে, কারণ তুমি জানো যে ফুড সায়েন্স আর্ট অ্যান্ড কমার্স। তো আমি একসময় ফুড সায়েন্স, আর্ট, কমার্স, মানে সব কিছু, কমার্স বলতে রান্নার যে একটা বিক্রির বিষয় আছে, রান্না যে মানুষের প্রফেশন হতে পারে, এটা আমি 30 বছর আগে থেকে শুরু করেছি, প্রমাণও করে দিয়েছি যে রান্না করে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের লেকচারার হয়েছি, গেস্ট লেকচারার, ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টে। আর রান্না নিয়ে আমার একটা খুব চমৎকার স্মৃতি আছে, যেটা নিয়ে আমি শেয়ার করতে চাই। এটা আমার জীবনের রিসেন্ট একটা ঘটনা। মানে ইউএস অ্যাম্বাসিতে আমি যে বিদায়ী, যেদিন ফেয়ারওয়েল ছিল, পিটার হাস আর ডোনাল্ড লুইস ছিলেন, আমেরিকান, তুমি জানোই, সেক্রেটারি উনি। তো ওনার দুজনকে ফুচকা বানিয়ে আমি খাইয়েছি, এবং দুজনই বলেছে বাংলাদেশি ফুচকা ইজ দ্য বেস্ট। আর এইটা এমনভাবে ভাইরাল হয়েছে, আমি মানে কোরবানি ঈদের সময় তোমার ব্রেক নিয়েছিলাম, বেড়াতে গেছিলাম ইউএসএতে এই 15 দিনের জন্য। আমি দেখলাম যে ওরা পেজে এটাকে এমনভাবে প্রচার করেছে, তা আমাকে দেখেই সবাই চিনলো, বলে আপনি সেই মানুষ না, পিটার হাস আর ডোনাল্ড লু। ফানও করলো তাদের বান্ধবী না। আমি বললাম না, আমি বান্ধবী না, আমি বাংলাদেশের একদম প্রথম থেকে একদম সেলিব্রিটি শেফ বলতে পারেন আমাকে, কুলিনারি এক্সপার্ট। আমি রান্না নিয়েই আমার কাজ। তবে আমি এখন মনে করি যে সুস্থ থাকার জন্য খাওয়াটা অত্যন্ত প্রয়োজন। একটা মানুষের ফুড যে বডিতে গিয়ে কীরকম রিয়াকশন করে, এটা অনেকেই জানে না। তুমি যদি একটা খাবার একটু অন্যরকম খাও, তোমার মাথা ব্যথা হবে, তোমার পেটে গ্যাস হবে, গ্যাস থেকে নানান রকম সমস্যা হবে। এই ফুড সায়েন্সটা আমি এখন মানুষের মধ্যে ছড়িয়ে দিতে চাই। আমি বেশ কিছু অর্গানাইজেশনের সাথে, বড় বড় অর্গানাইজেশন আছে যাদের সাথে কিন্তু আমি এই ফুডটা নিয়ে এখন, মানে তারা আমাকে নিয়োগ দিয়েছে যে তাদের প্রোডাক্টগুলো নিয়ে কাজ করার জন্য। বাহ, আর এটা নিয়ে দরকারও, কারণ আপু দেখা যায় কি একটা খাবার না দিনে খেলে বেনিফিশিয়াল, আবার সেই খাবারটাই রাতে খেলে একদম উল্টো রেজাল্ট হয়ে যাচ্ছে। তারপরে একটা আছে সম আহার, অসম আহার, যেটা আমাদের আয়ুর্বেদের ভাষায় বলে। আমি একজন আয়ুর্বেদিক ডক্টর, তুমি জানো। তো
আমাদের যেমন আমরা আমরা সবসময় শুনতাম যে দুধ কলা, আম দুধ, মানে এগুলো রাতের বেলা খেতে নেই। ফলের সাথে দুধ মিক্স করলে এটা কিন্তু হেলথের জন্য খুব একটা বেনিফিশিয়ারি হয় না। ইয়োগার্ট তবু চলে, কিন্তু ডাইরেক্ট দুধ এত হাই প্রোটিন থাকে, তো হাই প্রোটিন আর একটা র ফুড মানে ফ্রুটস যখন একসাথে দুটোর মিশ্রণ হয়, তো ওর যে অ্যাক্টিভ ইনগ্রেডিয়েন্টস আর এর যে অ্যাক্টিভ ইনগ্রেডিয়েন্টস দুটো একসাথে মিলে একটার সাথে একটা কন্ট্রাডিক্টরি হয়, তখন অনেকের স্টমাক কিন্তু নিতে পারে না এটা। আর যাদের ল্যাকটোজ ইনটলারেন্স আছে তাদের জন্য তো খুবই ডেঞ্জারাস। তো এই জন্য ফুড নলেজটা আমাদের খুবই ইম্পর্ট্যান্ট। আমি এখন চেষ্টা করছি মানুষকে যে ফুড যে একটা সায়েন্স, এটা বোঝানোর জন্য, এবং পরিবারের সবাইকে যেন, একটা পরিবারে এক এক বয়সের সদস্য থাকে, তারা যেন এক একজনের জন্য এক এক অ্যাটলিস্ট যার প্রোটিন বেশি দরকার তাকে প্রোটিনটা বেশি দেখ, যার মানে ভেজিটেবল দরকার সেই জায়গায় ভেজিটেবল থাকুক, একটা ব্যালেন্স ডায়েট, ব্যালেন্স লাইফ। এবং সেটা কিন্তু আমাদের জীবনে আপনার কথা আমি একমত। তাহলে দুজন মিলে একমত হয়েছেন, তাহলে ঠিক আছে, ভালো লাগছে, আমরা আরো সুন্দর একমত বিষয়ক কথাতে আসবো একটা বিরতি থেকে এসে। একটা বিরতির সময় হয়ে গেছে, ফিরে এসে আরো অনেক আড্ডা হবে, বুঝতেই পারছেন জমজমাট একটা আড্ডা হবে, সাথেই থাকুন। ছোট্ট একটা বিরতির পর সবাইকে আরো একবার স্বাগত জানাচ্ছি নেক্সাস টেলিভিশনের লেডিস ক্লাবের আড্ডায়। আমাদের স্ক্রিনে জুমের আইডি এবং পাসওয়ার্ড পেয়ে যাবেন, সাথে ফোন নাম্বার দেওয়া আছে, সেটাও আপনারা যদি চান ফোনের মাধ্যমেও অনেকে যারা জুমে যুক্ত হতে পারছেন না বা অন্য কোনো অসুবিধা আছে তারা কিন্তু ফোনের মাধ্যমে আমাদের সাথে কথাবার্তা বলতে পারেন। 09667912234 নাম্বারটাও বলে দিলাম, যারা স্ক্রিনে মিস করেছেন তারা আমার কাছ থেকে শুনে লিখে ফোন করতে পারবেন। সবাই দ্রুততার সাথে যুক্ত হয়ে যাবেন, কারণ আজকে আমরা ইতিবাচকতা নিয়ে কথা বলছি, ইতিবাচক মনোভাব নিয়ে কথা বলছি। এবং দেখা যায় কি যে একটু যদি বিলকিস আপুর কাছে আসি, সেবা দানের যে প্রফেশন আছে, পেশা আছে, বেশ মহৎ একটা পেশা। আপুও বললেন যে খুব ভীষণ মহৎ একটা পেশা। হ্যাঁ, কেয়ার গিভিং এটা একটা বিশাল একটা ব্যাপার। তো এই মহতি কাজের সাথে যখন যুক্ত আছেন, মাথাটাকে ঠান্ডা রাখা আর খুব পজিটিভ মন মানসিকতা রাখা, এটা কতটা গুরুত্বপূর্ণ? আমার অনেক ধৈর্য, একদম কম বয়স থেকে আমার অনেক ধৈর্য। আমার ছেলেপেলের বেলায়ও, যেমন ছেলে বাচ্চা, শুধু ছেলে বাচ্চা পাশাপাশি দুইটা পালা খুবই কঠিন, কিন্তু আমার অনেক ধৈর্য। ছেলেরা বলে যে আমরা যে দুষ্টামি করছি আম্মু, আসলে সত্যি কঠিন ব্যাপার। আম্মু যেভাবে আমাদেরকে টেক কেয়ার করছে, কঠিন ব্যাপার, কঠিন সত্যি। আম্মু বুজুর্গ। হ্যাঁ, তো তখন কি আপনি কাজে যেতেন? মানে যখন ছেলেরা ছোট ছিল আপনি তখন থেকে কি কাজে যান? বড় ছেলের 4 বছর যখন হয় তখন থেকে চাকরি, তখন থেকে চাকরি। তারপরে চাকরি হওয়ার পরে ছোট ছেলে হইল। তো সেই সময়টাও তো বেশ একটা যুদ্ধ সময় ছিল। একই মানুষ, যেমন ওর বাবা সিলের চাকরি করতো, যেমন বাচ্চাদেরকে স্কুলে দিয়ে আসতাম, নাহলে হয়তো ভ্যান এরকম পাঠাইতাম, পাঠায়া আবার ভোরবেলা উঠে কিন্তু নামাজ পড়ে কোরআন শরীফ পড়ে রান্না বান্না করে নিতাম, সারাদিনে রান্না করে ফেলছি। তারপরে ওরা স্কুলে যাইতো, আমি অফিসে চলে যাইতাম, আবার টেবিলে খাবার রাখা যাইতাম যে তোমরা এসে কিন্তু খেও, বুঝছো, খেয়েও কিন্তু না খেয়ে থাকতো না, তাহলে কিন্তু অনেক অসুস্থ হয়ে পড়বা। তাহলে ওরা ঠিকই ওরা খেয়ে নিত। আর কি পছন্দের খাবার আপা, মানে কি পছন্দ করতো, যেন আমি ছাড়া, আমি না থাকলেও যেন তারা ইন্টারেস্টেড থাকে খাবারের প্রতি, ওইরকম ভাবে আজকে একটা খাবার, কালকে একটা, ওরা কি কি পছন্দ করে ওইভাবে আপা আজকে একটা কালকে ওভাবে তৈরি করে রাখছি, খেয়ে নিছে। তা আল্লাহর রহমতে ওরা সুস্থ ছিল, কোনো অসুবিধা হয় নাই। এই যে একাই পালছি, ছেলেমেয়েরা না খেয়ে সময়টা কাটিয়ে দেয়। বাচ্চাদের অনেক যত্ন করছি আপা, আমি অনেক যত্ন করে এই পর্যন্ত আসছি। আর ওদের মনটা করছি যে কি পছন্দ করে, যেন পড়াইতে গেলে যেন না করে। এবং এত মানুষের সেবা করে যাতে নিজের পরিবার আবার কম যত্নে না থাকে, সেটা না। হ্যাঁ, আমার না, ওরা যত্নের কোনো রকম পায় নাই আমার ছেলে পেলে, আল্লাহর রহমত। কোনো রকম না, যেমন আমার ছেলেরা জিজ্ঞেস করলে বুঝতে পারবেন যে কি ধরনের আছে আম্মু, যে কেমন আম্মু আমাদের এত সেবা দিছে যে অন্যরকম। সব মায়েরা কিরকম পারে আমি জানি না, কিন্তু আমার মা এত অ্যাক্টিভ কি করে হয়। আবার অনেক সময় বলে, যেমন মেয়ে দেখতেছি আপা, যে আম্মুর মতো অ্যাক্টিভ আমরা এই যুগের মেয়ে পাবো না, আম্মুর মতো অ্যাক্টিভ পাবো না, আমাদের বউরা এরকম হবে না।
আম্মু যেভাবে সার্ভিস দিতে পারছে, এই কম্পেয়ারটা করলেও একটা অসুবিধা আছে, মানুষ আসলে মাঝে মাঝেই ছেলেরা হলো নিজের মা যে পরিমাণ অ্যাক্টিভ সেই ধরনের অ্যাক্টিভিটি হয়তো নিজের ওই মায়ের মধ্যে তারা মানে ওই যে গুণগুলো চায় ওয়াইফের, আবার মেয়েরা দেখা যায় বাবার মতো চায় যে হাজবেন্ড বাবা যেরকম সবকিছু ম্যানেজ করেছে বাবা যেরকম ম্যানেজ করে, ওই বাবার রেফারেন্সটা কিন্তু খুব টানে। মেয়েরা বাবাকে বেশি মেয়েরা বাবা, যেমন আমার জীবনে আমার বাবা আইডল আমার। তো আমার বাবা মানে ছোটবেলা থেকে, আমি বড় সন্তান, আমাকে জীবনে কোনোদিন নাম ধরে ডাকে না মারে ছাড়া, মানে বাবার টোনটাই ছিল মারে তুই আসিস, ঘরে আসিস, মানে এই যে একটা মায়া, এই মায়া দিয়ে তো আমাকে পৃথিবীতে কোনোদিন কেউ ডাকে নাই। তো আমার কাছে তো শ্রেষ্ঠ মানুষ আমার বাবা। একদমই তাই। এবং সত্যি আমার যে কথাটা বলছে, আমি আমার বাবার কাছে চলে গেলাম, আমার বাবা নাই, আমার বাবা একজন আল্লাহর ওলি ছিলেন আপা, একজন খুব মানে ইবাদত করতেন। উনি মৃত্যুর আগে জানতো আমি ইমুক বারে, ইমুক ডেটে, ইমুক সময় আমি চলে যাব, আগেই বলছে। এরকম ছিল আমার বাবা। তো অনেক আদর করে, বাবা আমার একমাত্র মেয়ে, আমি অনেক আদর। আমার বাবা আবার খুব ছিলেন, একটু থাকে না মানে জলি মাইন্ডেড ছিলেন এবং ঘুরতে পছন্দ করতেন। বাবা আমার দাদির কাছ থেকে শোনা, বাবা একসময় বাঁশি বাজাতেন, ছোটবেলায় আমাকে গান শিখিয়েছে। আমি যখন হারমোনিয়ামও ধরতে পারি না ওই বয়সে আমাকে কিনে দিয়েছে। আমরা খুব মানে একটা সুন্দর পরিবেশে একটা খুব চমৎকার শৈশব পেয়েছি। চিটাগাংয়ে বাবা বিজনেস করতেন, ব্যবসা করতেন। তো বাবার ইয়েটা আসলে তোমরা তো এই যুগের, তোমরা জানো না, বাংলাদেশে একটা সময় মানুষের খাবারের খুব মানে যুদ্ধের পরে আর কি, মুক্তিযুদ্ধের দেশ স্বাধীন হওয়ার পরে কিন্তু প্রচুর ক্রাইসিসের মধ্যে দিয়ে গেছে। তো বাবা তখন আমার মাকে বলতেন, বাবা আমাদের বড় বড় আড়ত ছিল, তো মাকে বলতেন যে এগুলো এনে দিলাম, পাড়ায় যারা তুমি খবর নিও খেতে পায় না তাদের মধ্যে এটা বিলিয়ে দেবে। তো এই যে জিনিসগুলো বাবার মানে মানুষকে করার একটা মানে দেয়ার বা মানুষের পাশে দাঁড়ানোর যে বিষয়টা, তারপরে মুক্তিযুদ্ধের সময়ও দেখেছি বাবাকে প্রচুর হেল্প করতে দেখেছি। আমাদের বাড়িতে অনেক আশ্রিতরা ছিলেন। বাবা আমাদের ওই আমলে, আমাদের জন্মের মানে আমার জন্মের পরেই বাবা ওই সময় বাড়িটারি করে ফুল সেটেল। মানে আমার মনে আছে যে ওই আমাদের এরিয়াতে ফার্স্ট টেলিফোন আসে আমাদের, সেই যে ঘুরিয়ে ঘুরিয়ে ফোন করে। তো দেখা যেত ওই সময়ে মানে একটা তো চিটাগংয়ের লোক, আমি চিটাগংয়ে বর্ন এন্ড ব্রট আপ, চিটাগংয়ের লোকজন খুব দুবাই থাকতো। তো আশেপাশের যারা মানে ছেলেপেলেরা বা কারোর ওয়াইফ কারোর ছেলে থাকতো, তো ওদের ফোনগুলো আমাদের এখানে আসতো। তো ওরা একবার ফোন করতো, তারপরে আমরা ডেকে পাঠাতাম, পরে আবার ফোন। স্মৃতি। তো আমার খুব মজা লাগে ওই যে নস্টালজিয়া। আমরা কি করতাম, ঘুরিয়ে খালি টাইম জানতে চাইতাম, কিচ্ছু না। আসলে তাই, কয়টা বাজে মানে সময় কত। আমি ছোট থাকতে আমার মামার বাসায় একটা ওই ফোন ছিল, এই ঘোরানোর জন্যই আমি শুধু মানে ফোনটাকে নিতাম এবং ঘুরিয়ে ঘুরিয়ে আমরা ডায়াল করার চেষ্টা করতাম। ঘোরানো মানে আসলে আমরা এই জন্য বলি যে আমার জীবনের, আমি যেটা বলবো যে আমি মুক্তিযুদ্ধ দেখেছি, যদিও আমি ছোট ছিলাম, বাট আমার সবই মোটামুটি মনে আছে। তারপরেরও একটার পর একটা চেঞ্জেস, দেশ আজকে এই জায়গায় এসছে। তো এই চেঞ্জেসগুলো দেখে দেখেই কিন্তু বড় হয়েছি এবং সেখান থেকে আমি অনেক কিছু শিখেছি, সাহস সঞ্চয় করেছি, কিভাবে জীবনে চলতে হয় সেটা শিখেছি। আমি যখন ইউনিভার্সিটিতে পড়ি তখন ওই সময় মেয়েরা ইউনিভার্সিটিতে খুব কম, মানে আমাদের চিটাগং শহরে তখন কি চিটাগংয়ে আর কি আমরা যেখানে থাকতাম, মেয়েদেরকে রিকশায় একটা কাপড় দিয়ে বেঁধে রিকশায় নিয়ে যাওয়া হতো, যেন তারা কারোর চেহারা না দেখে, তাদের চেহারা যেন কেউ না দেখে, ছেলেরা। মানে এরকম একটা সময় আমি তখন ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছি, মানে চিটাগংয়ের হাটহাজারীতে আমাদের ইউনিভার্সিটি ছিল। বাস, ট্রেন, রিক্সা, গাড়ি, যা সব কিছু করে আমি মানে সেই ইউনিভার্সিটিতে পৌঁছাতাম। তা আমার ওখানে টানা ধরো 5 বছর কেটেছে। তো ওই 5টা বছরের যে আমার একটা স্ট্রাগল ছিল, জার্নি ছিল, অনেক কিছু দেখা ছিল,
ওইটাই না আমার জীবনকে অন্যরকম ভাবে বদলে দিয়েছে, পাল্টে দিয়েছে। যেমন আমি একটা কথাই বলি যে চিটাগং ইউনিভার্সিটিতে যে মেয়ে একবার পড়াশোনা করবে সে পৃথিবীর কোথাও ঠেকবে না, কারণ তার সবকিছুকে মেনে নেওয়ার মতো। যেমন আমাদের এরকমও হতো ইউনিভার্সিটিতে, মানে জানোই গন্ডগোল হতো, এই বন্ধ হয়ে যাচ্ছে, মারামারি, এটা সেটা। তখন বাড়ি যাব আমি, এখন কি করে কি পাচ্ছি, লোকাল বাসে উঠতাম। লোকাল বাসটা এমন ছিল একমাত্র গরু উঠাতে পারতো না, ছাগল, মুরগি, হাঁস, মাছের টুকরি, সব ওগুলোর উপর দেখা যেত যে আমার পাটা হয়তো মাছের টুকরির উপরেই লেগেছে। তো ওই করে চিটাগাং শহর নিউ মার্কেটের পর্যন্ত আমরা যেতাম, তারপর ওখান থেকে বাড়ি যেতাম। চিটাগাং ঈদগাহ। আপু কি চিটাগাং এ বড় হয়েছেন? না না, আপনি যে চট্টগ্রাম ইউনিভার্সিটি নিয়ে বললেন, ছেলের জন্য মেয়ে দেখছি যে সেটা চিটাগাং। আচ্ছা, আকবরশাহ থানা, আকবরশাহ থানায় পড়ছে, এজন্য আপুর গল্পটা শুনতে এবং আরো ভালো চট্টগ্রাম লাগছে। বিশ্ববিদ্যালয়ের আপু যে ফ্যাক্টটা বললেন যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যারা পড়েছেন তারা কোথাও আটকাবে না, এই ফ্যাক্টটা কিন্তু সব জেলাতেই পরিচিত একটা ফ্যাক্ট, যে আসলেই তাই। চট্টগ্রাম ইউনিভার্সিটির একটা আলাদা রকম আবহাওয়া আছে। করে যেতাম শাটল ট্রেন, আমাদের কি করতে, আমি ভোর 6টায় উঠতাম, উঠে রেডিও 7টার মধ্যে আমাকে স্টেশনে পৌঁছাতে হতো। মানে আমি শাওয়ার নিয়ে তারপরে আমি সকালবেলা ভোরবেলা উঠে, এটা একদম আমার ছোটবেলার অভ্যাস, গিয়ে 7টার ট্রেন, না হলে আমাদের 8টার ট্রেন, এরপরে গেলে আর আমি ক্লাস পাবো না, তা আমাকে 7টা অথবা 8টার ট্রেন ধরতেই হতো। তো ট্রেনে করে ধরো ওইটা আমরা গেলাম, তারপর ওখানে আমাদের, আমি যখন শুরু করেছিলাম পড়াশোনা তখনও স্টেশন হয় নাই, হাটাজারি রাস্তার মধ্যেই ট্রেন থামতো, আমাদের কতটা নিচে লাফ দিয়ে দিয়ে নামতে হতো বুঝছো। তো ওই লাফ দিয়েই নিচে নামতাম, বাস থাকতো, বাসে করে আমরা আমাদের ক্যাম্পাসে যেতাম। তাহলে সেই কবে থেকে শুধু আপনি খুব স্ট্রাগল করতে হয়েছে ছোটবেলা থেকে, ভার্সিটি লাইফ থেকে। আমার ছোট বোন, ও ভর্তি হয়েছিল আমার সাথে, ও মাত্র প্রথম দিন ইউনিভার্সিটি করে এসে বলেছে আমি এইভাবে যেতে পারবো না। ও পরে মানে চিটাগং কলেজ থেকে ও পড়াশোনা করে মানে বিএ পাস করে, এমএ করে, কিন্তু ও আর ইউনিভার্সিটিতে যায়নি। আর আমি সেই যে ধরেছি, ছাড়ি নাই। আমার মনে হয় এটা আসলে আপনি যে এখন যে পজিশনটা আছেন, এই যে লেগে থাকা এবং দৃঢ় প্রত্যয়ী হওয়াটা, এটার একটা মানে সফলতার ব্যাপারই এটা, যে এখন আপনি। আমি না, আমার একটা জিনিস আমার মধ্যে ছিল, আমি যদি একবার কোনো কিছু চিন্তা করি যে আমি এটা করব, আমার যত বাধাই আসুক আমি সেটা কমপ্লিট শেষ করে ছাড়ি। আর আমি যদি মনে করি যে না, এটা আমি কোনোদিন করব না, আমাকে কেউ সেটা করাতে পারবে না। এটা আমার মধ্যে একটা ছোটবেলার থেকে অনেকটা মিল। ছোটবেলার থেকে, যেমন আমি যখন ফুড নিয়ে কাজ শুরু করলাম, বাংলাদেশে খুব কম মেয়েরাই তো ছিল, তো অনেক ইনভেস্টার আমার কাছে এসেছিল যে চলেন রেস্টুরেন্ট করি। আমি বললাম দেখেন, রেস্টুরেন্টের এই মানে ভেজাল ঝামেলা, এটা আমি নিতে পারবো না। আমি শিখাচ্ছি, প্রতিষ্ঠান আছে আমার, ইনস্টিটিউট আছে, আমি ফুডটাকে আমি অন্যভাবে দেখি, আমি এইটা নিয়েই কাজ করতে চাই, আমি এইটা নিয়ে এই হোটেল বিজনেস আমি যাব না, কোনো রেস্টুরেন্ট আমি করব না। কিন্তু আমি করি নাই, সত্যি করি নাই। আসলেই তো তাই, এবং এখনো আপনি ট্রেনিং ই করাচ্ছেন, আরো শুনবো। এখনো ট্রেনিং করছি, এখনো আমি একটা ইনস্টিটিউটের সাথে বাংলাদেশে নতুন তৈরি হয়েছে, মানে ট্যুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্টের সাথে অ্যাজ এ কনসালটেন্ট হিসেবে জড়িত আছি। চমৎকার, আপনার কাছে শুনবো এই বিষয়ে, কিন্তু একটা বিরতির সময় হয়ে গেছে, একটা বিরতি নিয়ে নিচ্ছি, ফিরে এসে আরো অনেক আড্ডা হবে, সঙ্গেই থাকুন। আরো একবার স্বাগত জানাচ্ছি আমাদের জুমের বন্ধুরা, কোথায় আছেন, কেমন আছেন, সবকিছু জানাতে অতি দ্রুততার সাথে যুক্ত হয়ে যাবেন। শেষের দিকে যখন অনেক মানুষ চলে আসেন তখন আমি একটু দ্বিধাদ্বন্দ্বে পড়ে যাই, অনেক নেতিবাচক কষ্ট জমা হয়, তাই আজকে যেহেতু ইতিবাচক থাকার সময়, আপনারাও জলদি জলদি চলে আসবেন। এবং আপু বলছিলেন, বিলকিস আপু বলছিলেন যে আপুর সাথে আপনিও ভীষণ একমত যে প্রকৃতি যখন শেখায় এবং একটা বড় জায়গায় যখন বড় হয় মানুষ, আমার কাছে মনে হয় যে যে কোনো ক্ষত সারাতেও প্রকৃতি যেমন সাহায্য করে নিজেকে বড় করতে, নিজেকে শেখাতে, আরো বেশি এনরিচড করতে, প্রকৃতির একটা মানে ইতিবাচক প্রভাব তো আছে। আপনার কি মনে হয়? অবশ্যই আছে আপু। যেমন এই যে ছেলেরা যে ছোট থেকে বড় হয়েছে, অনেক দুষ্টামি করতো, আমি কখনো হাঁপসিয়ে যেতাম না, আল্লাহ হয়তো আমাকে সাহায্য করবেন। আপু কোথায় বড় হয়েছেন সেটা আগে একটু শুনি। আমার বাড়ি নরসিংদী, আচ্ছা, বেলাব থানা।
বাহ। আর সেখানেই কি আপনার স্কুল কলেজ ছিল? হ্যাঁ, স্কুল কলেজ এই সেখানেই ছিল। আমার বাড়ির পাশেই স্কুল, প্রাইমারি স্কুল এক পাশে, বাড়ির আরেক পাশে হাই স্কুল। তারপর কলেজটা একটু দেরিতে, তো কলেজে যখন 1 বছর গেল, তারপর ওই নার্সিংয়ে সার্কুলার দিচ্ছে, ঢাকা মেডিকেলে আমি করলাম, পরীক্ষা দিলাম। আব্বা এসে ফর্ম টর্ম নিয়ে জমা দিল, অ্যাপ্লিকেশন, পরীক্ষা দিলাম, টিকে গেলাম। বাহ। একদম মানে একদম খুব মেরিটে টিকে গেলাম। আমি নিজেও জানি না যে মেরিটে টিকবো ঢাকা মেডিকেলে, এটা একটা খুব অদ্ভুত ছিল। তখন তো ছোট ছিলাম। একদমই তাই। এবং আরেকটা বিষয় 17 বছর বয়স আপা, চলে 17 শেষ বা 18 আগমন, এরকম ধরনের। এটা একটা স্ট্রাগলিং এজ। হ্যাঁ, তা 4 বছর ওখানে পড়াশোনা করলাম, ওখানে খুব ছোট ছিলাম। আর ছোট বয়সে যে মেডিকেলে আসলাম গ্রামে থেকে, যেমন এমন আছিলাম, যেমন প্রিন্সিপাল ম্যাডাম, ওনার নাম ছিল এরশাদ বেগম চৌধুরী, অনেক লম্বা। আমি আপনি এরকম করে ওনাকে দেখা লাগবে, এই দেখতাম আমরা। এত লম্বা, যেমন তেমন বিশ্ব সুন্দরী, এত সুন্দর ছিল এবং রাগী ছিল খুব। ডেকে বলছে যে আরেকটা মেয়ে ছিল আশরাফুন করে নাম, আমি আরও বেসমেট, আমরা দুইজনকে ডাকছে যে তোমরা ছোট গ্রামের থেকে আসছো, গেট থেকে বেরিয়ে ওই 1 নাম্বার গেটটা আছে না মেডিকেল, ওখানে যাবা না, এখানে তোমাদের মতো এরকম তোমরা দুইজনে এত সুন্দরী, তোমরা এত সুন্দর, তোমরা ওইখানে যাবা না। আমার এই কথাটা এখনো মনে আছে আপু। ওখানে যাবা না। গীতুশ্রী ম্যাম চিটাগাং বাড়ি ছিল, ঢাকা মেডিকেলের সিস্টার টিউটার ছিলেন, এখনো উনি আছে, মাঝে মাঝে দেখা হয়। অনেক এরকম জোড়ায় দৌড়া, সোনা কেমন আছো, মোনা তোমরা ভালো আছো, কেমন আছো, কইছিলে স্বামী কি কেমন আছে, মানে খুব একটা করে, এত আন্তরিক ছিল। না, একটা জিনিস, নার্সিং পড়ার ডিসিশনটা আমি একটু জানতে চাই। আপনি নরসিংদীতে তো, ওইদিকে বিশেষ করে একটা ক্যাথলিকদের আছে, একটা কালীগঞ্জে মনে হয় একটা ক্যাথলিকদের মিশনারি আছে। আমি ওইদিকে গেছি, মানে নরসিংদীর ওইদিক ঘোড়াশাল নরসিংদী তো খুব একটা দূর না, নরসিংদীর ভিতরে ঘোড়াশাল। আমার নানির দেশ হলো ঘোড়াশাল, তো আমার অনেক ছোটবেলা থেকে অনেক যাওয়া হয়েছে, নানির বাপের দেশ। তো ওই জন্যই বললাম যে ওই এরিয়াটা আমার খুব চেনা। তো আপনার যে এই অনেক পড়াশোনাই তো আছে, মানে ওই সময় আপনার নার্সিংটা আপনার বাবা কেমন করে চিন্তা করলেন? সবাই তো করে না। আমার বাবার মায়ের তেমন একটা ইচ্ছা ছিল না, কিন্তু আমার জানি ক্লাস 9-এ যখন পড়ি, নার্সিং এজ এ জব, তখন যে প্যারাগ্রাফ ছিল আপা, মানে এটাই আপনি প্যারাগ্রাফ পড়েছি তখন ক্লাস 9-এর বাচ্চা মেয়ে, তখন কিন্তু বাচ্চা মেয়ে, তখন যে পড়ছি কেন জানি ভালো লাগে নার্সিংটা। আবার নার্সিং পড়লে যেমন বিদেশে, নার্সিং পড়লে বিদেশে অনেক ডিমান্ড, হ্যাঁ অনেক ডিমান্ড বিদেশে। আমি যেমন ইতালিতে চান্স পেয়েছি, আমি ডেলিগেট আসলে আমি অবশ্যই কাগজপত্র নিয়ে ডেলিগেট ফেস করি, দেখি আমি কতটুকু অর্জন করতে পারলাম। ডেলিগেট ফেস করে আমি সিলেক্ট করে নাকি আমাকে, এই ধরনের একটা থাকতো আমার। আমি ইতালিতে 2004-এ একদম একদিনে, আজকে পাসপোর্ট জমা দিছি, কালকে পাসপোর্ট দিয়ে দিছে। বলছে যে আমি ইতালিতে আমি আবেদন করছি, স্যার আমার যদি একটু কাইন্ডলি মেহরবানি করে যদি দেন, কালকে আসেন, পাসপোর্ট দিয়ে দিই। আজকে জমা দিয়েছি ফর্ম, কালকে পাসপোর্ট হাতে দিয়ে দিল। এটা বললাম তো বনানী ডেট অফিসে, ওখানে গেলাম, ওখানে ইন্টারভিউ নিল, ওখানে সিলেক্ট হইলাম। তো বাচ্চা ছেলে দুইটাই ছোট, পরে ওখানে 1 বছর পর্যন্ত পাসপোর্ট আমার বনানী ডেট অফিসে ছিল, আমি যাইনি। সৌদি আরব নেটে ফর্ম পূরণ করে জমা দিলাম, সেখানেও সিলেক্ট। না না, 14 সালে লিবিয়া ডেলিগেট আসছে, লিবিয়া এই ওখানে কোন জায়গাটা না, যাই হোক মতিঝিলের কাছে, এরিয়াটার কথা নাই, পল্টন, সেখানে ওদের অফিস, সেখানে আমি সিভি জমা দিছি, ইন্টারভিউতে ডাকছে, ডেলিগেট ফেস করে, সেখানে আমি সিলেক্ট, এবং প্রথম ফ্লাইট সব কিছু হয়ে গেছে আমার। বলছে যে থানার যে একটা পারমিশন, সেই জিনিসটা আপনি নিয়ে আসেন, তাহলে আর সময় লাগবে না, সব কিছু রেডি, প্রথম ফ্লাইটেই আমাকে দিবে। লিবিয়ার দেশে গন্ডগোল, যুদ্ধ, তখন ছেলে ইন্টারে পড়ে, বড় ছেলে, তখন কোনোভাবে কি আপনার মিলছে না সব দিক দিয়ে, মানে ছোট সময় গেলাম না, বাচ্চারা ছোট দেখার মতো সেরকম ওরকম কেউ নাই, এজন্য গেলাম না। তা এরপরে এইভাবে গেলাম না আর কি, কিন্তু আমি ডেলিগেট ফেস করি, আর সব জায়গায় আমি সিলেক্ট হওয়া যায়, কিন্তু সব জায়গায় আমি সিলেক্ট, সবকিছু ব্যাটে বলে আসলে শেষমেশ হয় না, কিন্তু তারপরও আমার মনে হয় যে আমার ছেলে খুশি বলে যে আম্মু তুমি যে গাইড দিছো,
তোমার যে শ্রম, না, যে কারণে আপনার আজকে তো আসল যারা 2 সন্তানকে আপনি সুন্দরভাবে মানুষ করেছেন, তাই না? এটা অনেক বড় জিনিস। আব্বু থাকছে না, কাছে দূরে থাকছে, তুমি একা একা চাকরি, ঘর সামলানো, সবকিছু একা। আর তুমি যে তোমার যে গাইড, এই গাইড 1 লাখ টাকা না 2 লাখ টাকা বেতন দিলেও কেউ এইভাবে ইয়া করবে না, গাইড করবে না। আর আমি আজকে কি জাহাঙ্গীরনগরে সেরা চান্স পাইতাম মা, হ্যাঁ, প্রতি সাবজেক্টে আমার মেরিটে চান্স, মা তোমার অবদান, এবং সব জায়গায় বলে। আর আমার ছেলের যে মনে করেন বিভিন্ন জায়গায়, যেমন প্রেজেন্টেশন কম্পিটিশনে যায় আপা, ঢাকা ইউনিভার্সিটিতে যায়, তারপরে আরও বিভিন্ন জায়গায়, এবং জাহাঙ্গীরনগরের টিচারও আমাকে ফোন দেয়, জাহাঙ্গীরনগর থেকে সে স্কলারশিপ পাইছে আমার ছেলে, তে টিচাররা ফোন দেয়, ইমদাদ এমুক জায়গায় প্রেজেন্টেশন কম্পিটিশন আছে, তুই যাবি, তো যা, আমাকে বলে যায়, যেখানে যায় আমাকে বলে যাবে, আমাকে আমাকে জানায় যাবে। কিন্তু সে কম্পিটিশনে আপা ফার্স্ট হইব, সেখানে যে ইয়া করবে, মাশাআল্লাহ, আল্লাহর কি রহমত, আল্লাহর রহমত। এই যে প্রকৃতি, আপা যে বলছে প্রকৃতি হেল্প করে, সত্যি প্রকৃতি হেল্প করে। তারপর দেখা গেল যে বিভিন্ন ভালো ভালো জায়গায়, নর্থ সাউথে, ঢাকা ইউনিভার্সিটিতে, মানে তার প্রেজেন্টেশন শেষ হওয়ার আগে জাজমেন্টরা উঠে দাঁড়াবে, বাবা কোথায় লেখাপড়া করছো বাবা, এত ভালো প্রেজেন্টেশন, সত্যি মন ভরে যায়, আল্লাহর দান, আল্লাহর দান আপা। এত ভালো কম্পিটিশন ইয়া দেয়, সে ফার্স্ট হয়, ফাইনাল রাউন্ডে উঠে, এই ধরনের আপা খুব এই জিনিসগুলা কমা, এই দিক তো তুমি না থাকলে এইগুলা, আমার টাকার দরকার নাই আম্মু, টাকা হবে ইনশাল্লাহ, তুমি চিন্তা করো না। তো এই যে তুমি যদি সার্ভিস দিছো বলে এইভাবে অক্লান্ত শ্রমের বিনিময়ে আজকা ঢাকা ইউনিভার্সিটিতে, নর্থ সাউথে, বিশ্ব সাহিত্য কেন্দ্রে যে কম্পিটিশনে যাই, বিভিন্ন কোম্পানি তাকে ইনভাইট করে তাদের ইয়াতে একটু প্রেজেন্টেশন করার জন্য, প্রেজেন্টেশন দেওয়ার জন্য, কিন্তু সেখানে প্রাইজ পায়, সার্টিফিকেট পায়, সার্টিফিকেট থাকে, তার নাম লেখা পা, এরকম মগ দিবে, তার নামটা লিখে, যে মা আজকে এই জিনিসগুলো হইতো না, তুমি যদি বাইরেই যাইতা, দেশের বাইরে যায় চাকরি করতা, কিন্তু এই জিনিসগুলো হইতো না। একদম, অনেক ধন্যবাদ। আবার 2018 সালে সরকারি ভাবে আপা আল্লাহ হজ করাইছে। আবার শুনছি এই বিষয়ে আসবো একটা, আমরা দেখি জুমে কারা কারা এসে পড়েছেন। জুমে অনেক বন্ধুরা আছেন, আমি দেখছি যে আমাদের সামান্তা চলে এসেছে 6 জন এদিকে। হ্যাঁ, একদম সামান্তাকে অনেকদিন পর দেখলাম। তাই তো, সামান্তা আমার সাথে একটু ম্যাচিং করেছে। তারপরে আমাদের সাথে আছেন তন্দ্রা আপু, আমাদের হাসিনা আপু আছে, ওদিকে রাশিদা আপুকে দেখতে পাচ্ছি, আরেকজনকে দেখতে পাচ্ছি জেসমিন আপু, জেসমিন, আচ্ছা, তার সাথে রেবেকা আপু আছেন। ঠিক আছে, তাহলে সবার সাথেই আলাপ অবশ্যই হবে, সবাই থাকবেন সাথে। একটা বিরতির সময়ও তো গল্প করতে করতে চলে আসলো, ফিরে এসে আড্ডা হবে, সাথেই থাকুন। জোয়ান কলেজ কি বলেছে সেটা আপনাকে শেয়ার করি। উনি একসময় বলেছিলেন যে আমাকে এমন একজন মানুষ দেখাও যিনি কখনো ভুল করেনি, আমি তোমাকে এমন একজনকে দেখাবো যিনি কখনো অর্জন করেননি। তো সেক্ষেত্রে আমরা ছোট ছোট ভুলের পরে দেখা যায় যে একটু অস্থির হয়ে যায় যে আমি এত ভুল করছি, আমাকে দিয়ে হয়তো হবে না। কিন্তু একটা ইংলিশ প্রবাদও আছে, ফেলিয়ার ইজ দ্য পিলার অফ সাকসেস, অর্থাৎ যত ভুলই হোক না কেন আশা ছাড়া যাবে না, নিজেকে রাখতে হবে ইতিবাচক। এই ইতিবাচক মনোভাব নিয়েই আজকের আড্ডা, এবং খুব ইতিবাচকতা না থাকলে আসলে আপু যেটা হয় যে কোনো কাজেই তো আসলে সফলতা আসে না। একটা জিনিস কি, আই এম নট 100% পারফেক্ট, হ্যাঁ, আমার ভুলও হবে, প্রবলেমও আছে, সমস্যাও থাকতে পারে, কিন্তু একটা জিনিস যেটা খুব দরকার, যে সেলফ অ্যানালাইসিস, মানে দিন শেষে গিয়ে যে আমি আজকে সারাদিনে কতগুলো ভুল করলাম, আমার আসলে কোথায় কোথায় ভুল ছিল, আমি যদি ওগুলো আইডেন্টিফাই করতে পারি, তাহলে কিন্তু আমার পরদিন আর ওই ভুলগুলো হবে না, একটু একটু করে আমি শুধরাতে পারবো। কিন্তু অনেকেই আছে যারা একটু ইগোস্টিক, একটু স্নবস, ওরা বলবে না আই এম দ্য বেস্ট, আমার কোনো ভুল হতেই পারে না, এবং শেখার মন মানসিকতাটাও নেই, দে ক্যান নট টেক আ কনস্ট্রাকটিভ ক্রিটিসিজম, আমার কোনো ভুল হতেই পারে না। তো এরকম বহু মানুষ আমি দেখেছি। তো আমি তখন তাদের সাথে অন্যভাবে ম্যানেজ করি, কথা বলি, কারণ আমার হয়েছে কি প্রতিদিন এত মানে মিনিমাম আমি যদি গড়ে হিসাব করি, আমার হারমোনি ইস্পাতে 30 থেকে 35 জন মেম্বার আসেন, তো ওই 30 রকমের মানুষ আসে, তো সবার সাথে আমার মিট হয় না, আমি যদি 10 জনের সাথেও দেখি, কথা বলি, 10 রকম হয়। তো তাদের মানে বিহেভিয়ার প্যাটার্ন, তাদের চলা ফেরা, এক একজন
টাকা দিয়ে সার্ভিস নিচ্ছি, কাজে খুবই অ্যারোগেন্ট থাকবে, একটু পান থেকে চুন খসতে পারবে না। অনেকে আবার এত পোলাইট, এত মানে কি বলবো যে হাম্বল, তাদের চিন্তাই করা যায় না। তো এই যে মানুষের যে বিহেভিয়ার, এইটা আমি প্রতিনিয়ত দেখি, এবং এইটার উপরে আমার এখন একটা ভালো রিসার্চ চলছে। বাহ, বেশ। আমাদের বন্ধুরা আসলে কে কি ভাবছেন সেই বিষয়টাই আসতে চাই, আমাদের মতামতগুলো শুনি। হ্যাঁ, আসলে তারা আসলে কিভাবে ইতিবাচকতা ধরে রাখছেন। আমি একটু আগে শারমিন আপুকে জেসমিন আপু বলছিলাম, শারমিন আপুকে দিয়ে শুরু করি, এই জন্য নাম ভুল বলেছি, তাই আগে আগে আসবো। শারমিন আপু, আপনার কাছে এসে শুনি, মুক্তি, শারমিন মুক্তি আপু একটু আনমিউট করবেন এবং আপনার কাছ থেকে একটু জানতে চাই যে আপু কোথা থেকে যুক্ত হয়েছেন, সাথে আরেকটা বিষয় জানাবেন যে জীবনে আসলে উত্থান পতন সবই তো আসলে আসে, তো পজিটিভিটি বা ইতিবাচকতা ধরে রাখার জন্য আপনার কোনো বিশেষ ট্রিক্স আছে কিনা? শারমিন মুক্তি আপু, তার নেটওয়ার্কটা আটকে গেছে। সামান্তার কাছে আসি, ছোট্ট সামান্তা, আমাদেরকে একটু আনমিউট করে যুক্ত হও। এবং সামান্তা বড় হয়ে গেছে। হ্যাঁ, সে আসলে এখন বড় হয়ে গেছে সামান্তা, এখন এত আসলে বড় মানুষদের মতো কথাও বলে। আমি ওকে দেখলাম তো, অনেক বড় হয়ে গেছে। সামান্তা কেমন আছো? আপু ভালো আছি, তুমি ভালো আছো? আমি তো ভালো আছি, তোমাকে দেখলে আরো মন ভালো হয়ে যায় আমার। বাহ, তাহলে ছোট্ট সামান্তাকে আর বলবো না বেশি ছোট, এখন ঠিক আছে। সামান্তা আস্তে আস্তে আমাদের চোখের সামনে বড় হয়ে উঠছে, এবং আমরা একটু তার কাছে এসে শুনি যে এই যে আজকে কথা বলছি ইতিবাচক মনোভাব নিয়ে, এই বিষয় নিয়ে তোমার কি মনোভাব বা মতামত আছে সেটা একটু শুনি। আপু আসলে আমরা প্রত্যেকেই কিন্তু মানুষ, আমরা মানুষ হিসেবেই জন্মগ্রহণ করেছি, আমরা ভুল করবো, এটা স্বাভাবিক। ভুল থেকে আমাদের শিক্ষা গ্রহণ করতে হবে। ভুল করলে আমি বলবো যে আমি ভুল করেছি আর হবে না আমার দ্বারা, এটা কিন্তু হবে না। আমাদেরকে ভুল থেকে আসলেই তাই, সামান্তার নেটওয়ার্কটাও আটকে গেছে। এবার কি সামান্তা কিরকম পজিটিভ চিন্তা করো, এবং ও তো আসলে ম্যাচুরিটির দিক দিয়েও আসলে মাঝে মাঝে আমার মনে হয় ওকে ছোট বলা ঠিক না, আমাকেও সে ছাড়িয়ে যায়, কারণ সে হলো গিয়ে বেশ পজিটিভ কথাবার্তা বলেন। তো শারমিন আপু, এখন যদি ঠিক হয়ে থাকেন, এখন একটু আমার সাথে একটু যুক্ত হয়ে কথা বলুন। জি আপু, আসসালামু আলাইকুম, সবাইকে শুভ সন্ধ্যা। একটু নেটে বোধহয় প্রবলেম হয়ে গিয়েছিল। হ্যাঁ হ্যাঁ, জি জি, এখন আমরা, আপনি কি আমার প্রশ্নটা শুনেছিলেন? তাহলে সেখান থেকে না আপু, আমি শুনতে পাইনি। আচ্ছা ঠিক আছে, আমি এটাই বলছি যে দেখা যায় যে জীবনে কিন্তু আমাদের সবারই উত্থান পতন তো আছেই, তো সেই ক্ষেত্রে আপনি যদি ইতিবাচকতা অর্থাৎ পজিটিভিটি নিজের মনে ধরে রাখতে চান, সেক্ষেত্রে আপনি কোনো বিশেষ ট্রিক্স ফলো করেন কিনা যে এভাবে আমি নিজেকে পজিটিভ রাখবো? এক্স্যাক্টলি আপু, আসলে ইতিবাচক মনোভাব আমি মনে করি সাফল্যের চাবিকাঠি। কোনো কাজে আমরা জানবো যখনই করব তার পজিটিভ এবং নেগেটিভ থাকবে, আমরা নেগেটিভ যে জিনিসগুলো সেগুলোকে চেষ্টা করব সলিউশন করতে, আর যে কোনো কাজের পজিটিভ দিকটাকে আমি আঁকড়ে ধরবো। আর যে কোনো কাজে যদি আমি পজিটিভ বা ইতিবাচক মনোভাব নিয়ে কাজ করি, আমার বিশ্বাস কাজে আমরা সাকসেস পাবো। আর চারিদিকে সমাজে অনেক নেতিবাচক মানুষ আছে, নেতিবাচক কথা হবে, কিন্তু ওই কথাটা কানে শুনবো না। এই আমার কাছে মনে হয় একটু অ্যাভয়েড করে আমরা পজিটিভলি দ্রুত গতিতে এগিয়ে চলবো, তাহলেই সাকসেস আসবে। চমৎকার শারমিন আপু, সুন্দর করে বললেন। রাশিদা আপু আমাদের সাথে যুক্ত হয়েছেন কানাডা থেকে। রাশিদা আপুর কাছে আসি। রাশিদা আপু, আমি দেখছিলাম যে আজ আপনার ওদিকে আসলে বেশ কয়েকদিন বৃষ্টি স্নাত আবহাওয়া, এবং আজকে আপনি ঘরের ভেতর থেকে আমাদের সাথে যুক্ত হলেন। তো এখন হলো গিয়ে আমি আপনার কাছে জানতে চাই যে মাঝে মাঝে এরকম হয় না যে কেউ নেগেটিভ কথা কানে দিচ্ছে, তো সেই ক্ষেত্রে এই যে এড়িয়ে চলে যাওয়ার ব্যাপারটা, এটা কি করতে পারেন নাকি কথাটা আপনার কানে বাজতে থাকে, মনে রেখে দেন? আসসালামু আলাইকুম, সবাইকে কানাডা থেকে শুভ সকাল। আজকে খুব আসলে বৃষ্টি হচ্ছে আমাদের বাইরে, আর একটু একটু ঠান্ডাও পড়ছে, তো আশা করি সবাই ভালো আছেন। রীতা আপা কেমন আছেন? আমি ভালো আছি, গুড মর্নিং। গুড মর্নিং, দেখে খুব ভালো লাগছে, আপনাকে দেখে মনটা ভালো হয়ে গেছে আমার অনেকদিন পর। দোয়া করবেন ইনশাল্লাহ। আসলে জীবনে চলতে গেলে যেটা আমাদের মেনে চলতে হয় যে সফলতার জন্য এবং নিজে ভালো থাকার জন্য পারিপার্শ্বিকতা যেগুলা এই ধরনের মানে নেগেটিভ কথাবার্তা বলবে ওদেরকে এড়িয়ে চলা, আমি তো কখনো এগুলা পাত্তাই দেই না। আর আজকে আসলে আমি একজনের কথা বলতে হয়,
আমি যখন মানে 97-এর দিকে একটু সময় নিচ্ছি, সেটা হলো আমাদের দেশের কোনো একটা আত্মীয়, আমি তাকে কখনো চিনতাম না, হঠাৎ করে এসে সে নক দিল যে মানে ইয়ে করার জন্য। তো উনি বরিশালে একটা শিক্ষা উন্নয়ন ট্রাস্ট খুলেছিলেন, ফ্রিতে বাচ্চাদের শেখানো। তো উনি প্রায়ই আমার বাসায় আসতেন এটার জন্য সেটার জন্য। তো তখন আমারও বয়স কম, আমি অতটা বুঝে উঠতে পারিনি বা কতটা দেওয়া দরকার সেটাও বুঝিনি। তো অনেকদিন পরে আমি একদিন বললাম, আচ্ছা রব ভাই, উনি ওনার নাম রব ভাই বলে আমরা ডাকতাম, উনি মারা গেছেন, ওনার জন্য সবাই দোয়া করবেন। উনি আসলে অনেক অবদান রেখে গেছেন এই সমাজে। অনেক ছেলে, উনি ডাক্তার ইঞ্জিনিয়ার, ওনার হাত দিয়ে বেরিয়েছে। আমাদের বাসায় বাসায় ঢুকে ঢুকে উনি 100-200 টাকার জন্য চেয়ে চেয়ে নিয়ে গেছে। তখন ওনাকে আমি একটা প্রশ্ন করেছিলাম, যেই কথাটা আমার মনে আজও দাগ কেটে আছে, আমি শেয়ার করছি সবার জন্য এটা। সেটা হলো, ওনাকে বলেছিলাম যে আচ্ছা রব ভাই, আপনি যে আমার বাসায় আসেন, আমি তো আপনার জন্য কিছুই করতে পারি না, আমি তো কিছুই দিতে পারি না, আপনি এইভাবে আসেন, আমার খুবই লজ্জা লাগে। তখন ও বলতে, ওই ভাইটা বলল, ভিখারি তো 10 দুয়ারে যায় ভিক্ষা যাওয়ার জন্য, কিন্তু সবাই কি ভিখারিকে ভিক্ষা দেয়? মানে তুমি ধরে রাখো, সফলতা তোমার আসবে, কে দিল কে না দিল সেটা তোমার দেখার বিষয় না, কিন্তু তুমি যদি সবসময় পজিটিভ চিন্তা করো, ইতিবাচক চিন্তা করো যে আমার এই প্রতিষ্ঠানকে আমি দাঁড়া করাবই। সো উনি শুনেছি 71-এর আগে থেকে পাকিস্তানের সময় আমার আব্বা প্রথম ফান্ড রেজ করেছিল 5 টাকা দিয়ে, তখনকার দিনে, আমি বলতে পারবো না, মেবি আমার জন্মের আগে। কিন্তু ওইটা প্রতিষ্ঠার জন্য উনি এটাই অ্যাডভাইস দিয়েছিল যে তুমি কখনো হাল ছেড়ো না, সফলতা যদি চাও, তোমার পারিপার্শ্বিকতা যতই বলুক, যাই বলুক, তোমার এখানে আসি, তোমাকে বলি, তুমি যা পারো দিবা, না হলে যে তোমাকে 2টা কথা শেয়ার করি, হয়তো পরে তোমার এটা কাজে আসবে। সত্যি আজ আমি রিয়েলাইজ করি যে ওনার প্রতিষ্ঠানটা উনি মারা যাওয়ার পরে যে ভ্যানিশ হয়ে যাচ্ছে, আমি যদি কখনো দেশে যাওয়া হয়, আমি ওটাকে উঠাতে চেষ্টা করব। অনেক অনেক ধন্যবাদ রাশিদা আপু, আসলেই তাই, আপনাকে ধন্যবাদ, অনেক ধন্যবাদ। তন্দ্রা আপুর কাছে আসতে চাই। তন্দ্রা আপু, আপনার কাছে এসে জানতে চাই আজকের বিষয়ে কি বলতে চান। আপু আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি। জি, সব আপুকে সালাম। আমার 2 মেহমান আপু, অনেক ইতিবাচক মানুষ, দুইজনের গল্প এতক্ষণ শুনছিলাম। আমার দৃষ্টিভঙ্গি একটু বলি আপু, আসলে জীবন তো মসৃণ না, উত্থান পতন থাকবে, সফলতা বিফলতা। তো এই সময়গুলোতে আমাদের যদি মনোভাবটা ইতিবাচক হয় আপু, তাহলে আমাদের অর্জনগুলো কিন্তু সমৃদ্ধ হয়। আমি আপু একটু বলি, আমি যখন কারোর সাথে আমার দেখা হয় বা কোথাও যাই, আমি সবসময় ভালো দিকগুলোকে খুঁজতে চেষ্টা করি। তো এর আবার গল্প আছে আপু। আমার যে সহকর্মী, তার ছেলেকে বিয়ে করাবে, তো আমি ইতিবাচক মনোভাবের কারণে আমি সবসময় সবাইকে বলি যে খুব ভালো, সুন্দর, মানে খারাপ দিকটা আমি দেখতে চেষ্টা করি না। তো এখন আমার ওই বান্ধবী ক্লাস সহকর্মী আমাকে বলছে যে শোনো তন্দ্রা, তোমাকে আমার ছেলের বিয়ের পাত্রী দেখতে নিয়ে যাবো না। আমি বললাম কি, সবাই ভালো। বলে তুমি অসুন্দর মেয়েকেও বলবা খুব সুন্দর, আর শেষে কিনা আমি ঠকে চলে আসবো। আমি যাই করি, আপনার দৃষ্টিভঙ্গি যত ইতিবাচক হবে, জীবনে আপনি কত সফল এবং সুন্দর একজন মানুষ হবেন। ভালো দিকগুলো যদি আমরা খুঁজি, আমরা ভালো দিকগুলোকে নিয়েই সামনের দিকে আগাতে চাই। মনের মধ্যে খারাপ দিকও আছে, কখনো ফোন আসলে, খারাপ সংবাদ শুনলে আমাদের মনটা অস্থির হয়ে পড়ে। তো অনেক সময় এই অস্থিরতা কাটিয়ে ওঠার জন্য আমি যদি চিন্তা করি যে আসলে এই ঘটনাটার পিছনে ভালো কিছুও থাকতে পারে, তো এই অপেক্ষায় থাকতে হয়। আর মনোভাব সবসময় ইতিবাচক রাখাই উত্তম। একদমই তাই তন্দ্রা আপু, অনেক ধন্যবাদ। এবং এই যে কথাটা বললেন সেটা আসলে কেন খুব গুরুত্বপূর্ণ, কারণ বিউটি লাইজ ইন দ্য পারসন হু সিং। তো আপনার মনের সৌন্দর্যের প্রতিফলন হলো আপনি আরেকটা মানুষের দিকে কিভাবে তাকাচ্ছেন এবং তাকে আপনার কতখানি সুন্দর লাগছে। তো সেইখান থেকে আমরা এটা বলতে পারি যে আপনি ভীষণ সুন্দর মনের মানুষ। আরও বাকিদের সাথেও আলাপ হবে, সবাই থাকবেন। আমরা আরেকটা বিরতি নিয়ে আবার এসে অনেক গল্প করব, সাথে থাকুন।
ফিরে আসলাম ছোট্ট একটা বিরতির পর এবং আমাদের সাথে জুমে যুক্ত হয়ে গেছেন অনেক অনেক বন্ধুরা। সবার সাথে একটু কথা বলার তো চেষ্টা থাকেই আসলে। আমরা একটু সোনিয়া আপুর কাছে আসি। সোনিয়া আপু, আপনার কাছে এসে ইতিবাচক মনোভাব, এটা আসলে দেখা যায় কি যে আমাদের যখনই জীবনে নানান রকম ফেইলিয়ার আসে বা ব্যর্থতা আসে তখন কিন্তু নেতিবাচকতা চলেই আসে, না চাইতেও চলে আসে। তো ইতিবাচক হওয়ার যে একটা জার্নি, সেটা নিয়ে কিছু শুনি আপনার কাছে। শুভ সন্ধ্যা সবাইকে। আজকে টপিকসটা আসলে অনেক সুন্দর। আই এম অলওয়েজ বি পজিটিভ। বাহ। তাই যে আমাকে কখনোই মানে নেতিবাচক কোনো কিছু আমাকে ছুঁতে পারেনি। আমার গায়ের চামড়া মনে হয় মাঝে মাঝে একটু বেশি মোটা, অনেক, এটা আমি গায়ে মাখি না। তাই আমি যখন যেহেতু উদ্যোক্তা জীবন শুরু করেছিলাম সেহেতু তো একটু মানে নেগেটিভ ধারণা মানুষের থাকবেই। আর অনেকের অনেক কথাই শুনেছি, এখনো শুনছি, কিন্তু কারো কথাই আমি গায়ে মাখি না। কারণ ওই যে আমার গায়ের চামড়া একটু মোটা। আর তাহলে চামড়া মোটা এটা একটা ভালো গুণ। হ্যাঁ আপু। না আসলে কোনো কিছু মানে মাথায় না নেয়ার ব্যাপারটা, না নেয়াটা হলো বড়, মানে এটাই সবচেয়ে বড় জিনিস। হ্যাঁ সোনিয়া আপু কি বলছেন? ওনার নেটে যেটা তোমাকে চিন্তা করতেই থাকো তাহলে তোমার অনেক খারাপ লাগা শুরু করবে। আর যদি তুমি মনে করো কি বললো না বললো এটা আমার দেখার বিষয় না, তাহলে এটা নিয়ে ভাববো, মাথা ব্যথা শুরু হলো না। বাহ বাহ, চমৎকার। ওই যে অবসেসিভ থট, যেটা এই ওভার থিংকিং এর একটা রোগের মতো আসলে তৈরি হয়ে যায়। অবসেসিভ কোনো কিছুই আসলে ভালো না। অনেক ধন্যবাদ সোনিয়া আপু। আমরা একটু আসি আমাদের রূপা আপুর কাছে। আপুর নাম কি? রূপা তো? হ্যাঁ আচ্ছা, রেবেকা আপুর কাছে আসি। রেবেকা আপু, তার কাছে এসে একটু শুনি। রেবেকা আপু, পজিটিভিটি বা ইতিবাচক মনোভাব নিয়ে আপনার কি বলবার আছে? আচ্ছা, রূপা আপুর কাছে আসছি, রেবেকা আপুর সাথে কথা বলে আবার আসছি। জি ধন্যবাদ অহনা। শুভ সন্ধ্যা। রীতা আপু ভালো আছেন? হ্যাঁ ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছে। আপনাকে দেখলে এমনি পজিটিভিটি মনের ভিতর চলে আসে অনেকটা। এটা আমার সত্যি কথা আনন্দ যে আমি আপনাদেরকে এতটুকু হলো ভালো লাগা দিতে পেরেছি আমার জীবনে। আসলে প্লিজ। আর অহনা তোমাকে খুব সুন্দর লাগছে। আরেকটা আপু আছেন, ওনাকেও ভালো ভালো, উনি খুব সুন্দর কথা বলছে। আসলে পজিটিভ চিন্তাধারা না থাকলে জীবনে চলাটা কঠিন। আমি যতটুকু সবার যতটুকু জানি বা সবার সাথে যতটুকু মিশি, যখনই আমি কার মধ্যে নেগেটিভ কোনো কিছু দেখি আমি চেষ্টা করি তাকে কষ্ট না দিয়ে দূরে সরে আসা। হ্যাঁ, কারণ প্রত্যেকটা মানুষ একরকম হবে না। আর পজিটিভ যেটা মানুষ না ভাবতে পারে তাহলে সেই মানুষ জীবনে কখনো সফলতা আনতে পারবে না, পরিবারের জন্য না, নিজের জন্য না। এর মধ্যে আরেকটা ব্যাপার আছে, পরিবারের শিক্ষা। পরিবারের শিক্ষা থেকে পজিটিভিটিটা আসে কিছুটা। হ্যাঁ, একটা পরিবারে যদি ভালো শিক্ষা থাকে সেই শিক্ষা থেকে মানুষ বলতে পারে যে আমি নেতিবাচক চিন্তাটা করতে পারি। আমি কারো জন্য করে এই ঢোল পিটানোটা আমি পছন্দ করি না। চুপচাপ করে যাব, পারলে করলাম, না পারলে করলাম না, চুপচাপ থাকবো। আর আরেকটা জিনিস, ফ্রেন্ড সার্কেলের মধ্যেই দুইটা ধরন থাকে, একটা ভালো একটা খারাপ। তো ভালোটাকে সবাইকে গ্রহণ করতে বলবো, আর কারো খারাপটা কখনো কোনোদিন চাইনি, চাইবো না। এত বছর জীবনে আমি চেয়েছি সবার পাশে থাকার, আর জানি না কার কাছে কতটুকু থাকতে পেরেছি, চেষ্টা করে যাব। বাহ বাহ, চমৎকার আপু, অনেক ধন্যবাদ। খুব পজিটিভ কিছু লাইন আসলে আপনার কাছে পেলাম। এদিকে সারা চলে এসেছে, সারার মায়ের কাছে একটু আসি, দেখি রুমা আপু। রুমা আপু, আপনার কাছে এসে একটু শুনি যে একটা টার্ম আছে, ফ্রেজ আছে, কনস্ট্রাকটিভ ক্রিটিসিজম। অর্থাৎ কেউ আমাকে আমার কাজের একটা মতামত দিল এবং সে জানালো যে এই কাজটা এভাবে না হয়ে ওভাবে হলে ভালো হতো। তো সেক্ষেত্রে অনেকেই এটা নিতে পারেন, অনেকেই নিতে পারেন না। আপনি নিজেকে কোন দলে ফেলবেন? আপনাকে কেউ কোনো মতামত দিলে সেটার গ্রহণযোগ্যতা আপনার কাছে কেমন? আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা সবাইকে। রীতা আপু কেমন আছেন? অনেকদিন পর দেখলাম। ভালো আছি, আপনি ভালো? আজকে আমাদের আলহামদুলিল্লাহ, লি আপুকে মিস করছি। হ্যাঁ আসলে লিকে আমরা সবাই মিস করছি আসলে। এতদিন ধরে আমি আরো একসাথে ছিলাম, তো তো আমার খুব শনিবার হলে পজিটিভ, যদি কেউ আমাকে কোনো কাজে যদি মনে হয় যেটা আমার জন্য ভালো সেটা আমি গ্রহণ করি। আর যদি মনে হয় যে না, মানে ওনার কথাগুলো ভালো না, আমি কিছু বলি না,
কিন্তু আমি ওটা গ্রহণ করি না। আমি সবসময় পজিটিভই বেশি থাকি। একটা ঘটনা বলি, আমার বাবার বাড়িতে অনেক বছর, মানে আমার আব্বারা 30 বছরের রাস্তা, যারা পাশের বাড়ি থেকে কোনো কারণে ওরা আমাদের রাস্তাটা বন্ধ করে দিচ্ছে, ওদের জায়গার ভিতরে পড়ছে। তেমন ওদের সাথে আমাদের বাড়ির কোনো ভালো সম্পর্ক নাই। তা আমি গেলে ওদের বাসায় যাই, ওদের সাথে কথা বলি, কেমন আছেন এসে। এখন আমার সবার আত্মীয় স্বজনরা বলে, বাপরে তুই হুজুর হয়েছিস, ওরা তোর বাবা মার সাথে এত কষ্ট দিল আর তুই যে ওদের সাথে কথা বলিস। আমি বলছি, কি হয়েছে? আমি কথা বলি। আমার কথা বললে কেউ উত্তর দেয় না। বলছে আমি একটা বলবোই, কারণ হচ্ছে ওরা আগে এখন এরকম হয়েছে, আগে তো ভালো ছিল, আমাদের ভালোবাসতো। তা আমি যে সালাম দিয়ে কথা বলি ওদের সাথে, ওরা কেউ মন চাইলে অ্যাভয়েড করে, কেউ কথা বলে। এটা না, আমাকে অবশ্য অনেকে কথা শোনায়, কিন্তু আমি আমার কাজ করেই যাই, কথা বলি। ওরা আমাদের সাথে অনেক খারাপ করছে, আমি ওরা করছে ওদেরটা, আমি করবো আমারটা। যার যার কর্মফল সে ভোগ করবে। আসলেই তাই, আসলেই তাই, এটা ট্রু, সত্যি, একদম সত্যি। বাহ, অনেক ধন্যবাদ রুমা আপু। আরো কথা হবে ইনশাআল্লাহ। আজকে হলো একটু হাসিনা আপু, মরিয়ম আপু, তার সাথে একটু কথা বল। মরিয়ম আপুর সাথে আগে কথা বলি। মরিয়ম আপু, আপনার কাছে এসে জানতে চাই, এই যে একটা হাসি মুখে থাকার পেছনের রহস্য কি? এত পজিটিভিটি কে দেয় আপনাকে? কি মজার কথা বললাম না, আল্লাহ, কোথা থেকে পারে উৎস আমরাও জানতে চাই। যদি কোনো পুকুর থাকে যেখানে পজিটিভিটি আছে, আমরাও একটু ডুব দিয়ে আসতে চাই। হ্যাঁ, আমি তো বলি তোমরাই বেশি পজিটিভলি থাকো সারাক্ষণ, আমাদেরকে এত প্রফুল্লতা দিয়ে ভরে রাখো। এই যে রীতা আপা সবসময় হাসে, তুমি হাসো, আমরা অতিথিরা যারা থাকে সবাই সুন্দর করে হেসে কথা বলে। তোমরা যারা প্রতিদিন একজন আসো, সবাই তো হাসি, এত সুন্দর হেসে হেসে কথা বললো। আর নেক্সাস টিভিতে এখানে আমাদের লেডিস ক্লাবে তো সবাই আনন্দ হাসি নিয়ে আসে, আর এই হাসি দিতে এবং হাসি নিতে, এই আর কি। তা আমার হাসি আসলে ছোটবেলা থেকে আমি একটু হাসি খুশি থাকি, বেশিরভাগ হাসি খুশি থাকার চেষ্টা করি। একদম একদম তাই। আপনি আমার স্টুডিওটা দেখেন, আমার জুমের এই জায়গাটা দেখেন, আমি কিভাবে না হেসে থাকবো আমি জানি না, আমার হাসতেই হয়। হাসিনা আপুর কাছে আসি। হাসিনা আপু, আপনার কাছে এসেও আজকের যে বিষয়টা ইতিবাচক মনোভাব, সেটা নিয়ে কিছু শুনে। আসসালামু আলাইকুম আপু, শুভ সন্ধ্যা। অনেক ধন্যবাদ। প্রথম থেকে কথাগুলো শুনতেছিলাম দুই আপু, রীতা আপার কথা তো সবসময় সবাই বলে গেল, আমি আর কিছু বললামই না। মানে সবাই যে স্প্রিয়া পায়, ইন্সপায়ার হয়, এটা তো আর বলার অপেক্ষা রাখে না। আর আমি আজকে বেশি আনন্দিত। আর অহন আপু শোনা যাচ্ছে? হ্যাঁ, শুনতে পাচ্ছি আপু, শোনা যাচ্ছে। কি জন্য ডিস্টার্ব করে তো আমার নেই। এই যে আমার নরসিংদীর বেলাপুর একটা আপা আছে, কথাগুলো শুনেই অনেক মায়া মায়া লাগতেছিল। বাজনাবো হচ্ছে আমার বড় খালার বাড়ি, তো আপার কথাগুলো একদম পুরো ওরকম কানে বাজতেছিল। খুব ভালো লাগছে ওনাকে দেখে, যিনি নরসিংদীর বেলাপুর। আবার এই যে রীতা আপা বলতেছিল ঘোড়াশাল একটা কি যেন একটা স্কুলের নাম বললো, ওইটা হচ্ছে রীতা আপা গাজীপুর ডিস্ট্রিক্ট কালীগঞ্জ থানা। হ্যাঁ, কালীগঞ্জ থানা, মিশনারি স্কুল, ওটা হচ্ছে কালীগঞ্জ থানা। তো যাই হোক, ইতিবাচক বিষয়গুলো কি আসলে আমার মনে হয় এই নেক্সাস টেলিভিশনের জুমে যারা আছে না, এখানে যারা বসছে এবং স্টুডিওতে যারা আছে, সবাই মনে হয় ইতিবাচক। কারণ কি এখনকার এই যে প্ল্যাটফর্মে যারা বসার সুযোগ পাইছে, ওদের ছেলে মেয়েদের যাদের বিয়ে শাদী দিবে না, সব ইতিবাচক শাশুড়িগুলো, বুঝছো? আমার ভালো শাশুড়িদের মেলা, ইতিবাচক। তা না হলে এখানে বসতো না, ওদের মন মানসিকতা এরকম থাকতো না। সেজন্য ওরাও আমি মনে করি আশেপাশে সবকিছুকে ইতিবাচক দৃষ্টিতে দেখবে, তাহলে আরো অনেক এগিয়ে যাবে সব নারীরা। একদম একদম, অনেক ধন্যবাদ আপু। রীতা আপুর মিতার কাছে আসি। রীতা পোদ্দার দিদি, আপনার কাছে এসে একটু কথা বলি। আপু, আজকেও সবাই ইতিবাচকতা নিয়ে কথা বলছি, অনেক রকম বিষয়ে আসলে কথা হয়েছে ইতিবাচকতা নিয়ে কথা বলতে বলতে। আপনার কাছে কিছু শুনি। ধন্যবাদ অহনা, সবাইকে শুভ সন্ধ্যা। রীতা আপু অনেক ভালো আছে, সবার কাছে শুনলাম, সবাই জিজ্ঞেস করলো, যাক ভালো লাগে। সব সময় আপনি ভালো থাকেন, সেটাই চাই। দোয়া করেন সবার জন্য। হ্যাঁ, অহনা বললো যে রীতা আপুর মিতা, আসলে রীতা আপুর যে চুল আছে যেগুলো, তার একটা চুলের সমপরিমাণ গুণ আমার নেই। সেই কম্পারিজনে তো আমরা যাবই না, শুধু নামের মেয়েটা। আমি ওনাকে সম্মান করি, হ্যাঁ ভালোবাসি, সম্মান করি এবং চেষ্টা করি। স্ব গুণে উজ্জ্বল হয়ে আছেন এক একজন। এই যে নামের মিলটা বেশ আমার মজা লাগলো, যে এটা হলো এই যে নামের মিতা আপনারা। হ্যাঁ, আমার মিতা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নামের মিলটা দেখে মনে একটু বেশি টান, ভালোবাসা বেশি, শনিবার হলে বসতেই হবে।
আমার মতো ভালোবাসতে আপনারা পারবেন না, আমি যতখানি বাসি ভালো এই মানুষটাকে আপনারা এত বাসতে পারবেন না, একদম বলে দিলাম। ঠিক আছে, আসবো আপু, এসে আবার শুনবো কথা। একটা বিরতির সময় হয়ে গেছে, একটা বিরতি নিয়ে এসে আরো অনেক গল্প হবে, কোথাও যাবেন না, সঙ্গেই থাকুন। আড্ডা দিতে দিতে একেবারেই শেষ পর্যায়ে আমরা চলে এসেছি এবং আমাদের সাথে স্টুডিওর যারা আছেন তারা তো আপনাদের ভীষণ প্রিয়, সাথে আমাদের জুমে যারা আছেন তাদের অনেকের সাথেই কথা বলার চেষ্টা করেছি, বাকিদের সাথেও আসবো। একটা বিষয় নিয়ে চলে আসতে চাই, একদম শেষের দিকে এসে গেছি। বিলকিস আপুর কাছে ছোট্ট করে একটু শুনে যে এই যে দিন শেষে দেখা যায় যে সেবাদানের এই প্রফেশন, সেই প্রফেশনে যদি এখনো নারীরা আসতে চায়, আপনার কি মনে হয় যে এইখানে আসলে তারা আসতে পারে এবং তারা একটা সাস্টেইনেবল জব বা এই প্রফেশনে তারা শাইন করতে পারবে, এরকম সিচুয়েশন আছে কিনা? হ্যাঁ আপু, আমার বিশ্বাস তারা আসবে এবং তারা জয়ী হবে। আমার বিশ্বাস যুগে যুগে এই চলবে, যুগে যুগে প্রত্যেকে শাইন করবে, এটা আমার বিশ্বাস, দৃঢ় বিশ্বাস। হ্যাঁ, যেমন আপনি বাবা মায়ের একমাত্র মেয়ে, তো সেই ক্ষেত্রে যেটা হয় যে অনেক আদরে বড় হলে অন্য কাউকে সেবা দিতে ইচ্ছে করে না, মনে হয় আমাকেই সবাই সেবা করুক। তো ইদানিংকার মানুষের আসলে দেখা যায় যে বেশ ফাস্ট জবগুলোতে সবাই এখন ঢুকে গেছে, তো সেই ক্ষেত্রে কাউকে ট্রেন করা, কাউকে ট্রিট করা, এই জিনিসগুলোর আগ্রহ কি এখন কমে যাচ্ছে একটু হয়তো? তো সেই ক্ষেত্রে এই জন্যই বললাম যে এখন তাহলে মেয়েরা আসতে পারে। কমে যায়নি, আমি ট্রিট করতে পছন্দ করি, একদম অনেক অনেক পছন্দ করি। আমার ছেলের ওইরকম হয়েছে, আমার মতো হয়েছে আপু। দুনো ছেলে মানুষকে পছন্দ করে, মানুষজন আসলে আমি বাসায় না থাকলেও তারা মানে অতিথি আপ্যায়ন এত ভালো তারা শিখেছে, অন্যরকম আপু, অন্যরকম। তারা অনেক দুনো ছেলে, দুই ছেলেই ভালো পারে। ছেলেরাও, ছেলেদেরকে আপনি তাহলে ভালো ট্রেন মানে এরা এরপরে এরা মোটামুটি রান্না দুজনেই রান্না বান্না অনেকটা, হ্যাঁ সংসারে তারা যে কোনো সিচুয়েশনে তারা আমি ছাড়াও তারা ইয়া করতে পারবে। এইভাবে আপু আমি ইয়া করছি। আমি জানি যে আপনি যেই কয়টা কাজই করেছেন না কেন সেটাও আসলে মানব সেবার সাথে জড়িত, এমন একটা কাজও আমি দেখি না যেটা সেবার বাইরে। আসলে সবচেয়ে বড় জিনিস, আমি যখন ঢাকা ইউনিভার্সিটিতে ইন্টারভিউ দিতে গেলাম অ্যাজ এ গেস্ট লেকচারার হিসাবে, তো ওখানকার আমাদের চেয়ারম্যান স্যার আমার বায়োডাটা পড়ে উনি কত পুরা পড়ে বলে, আপনি তো অনেক কিছু করেন, আপনি একটু সংক্ষেপে বলেন। তখন আমি বললাম যে আমি খুব সংক্ষেপে বলছি, জীবনকে বাঁচাতে এবং সাজাতে যা কিছু প্রয়োজন তার সাথেই আমি আছি। তো ওই কথাটা ওনার ওই কথাটা ওনার এত পছন্দ হয়েছে, বলে আপনি কালকে থেকে এসে ক্লাস করান, মানে আর কিচ্ছু আমাকে উনি জিজ্ঞেস করে নাই। তো তখন আমি ঢাকা ইউনিভার্সিটির ট্যুরিজম ডিপার্টমেন্টে জয়েন করে ক্লাস করালাম। ওইটা আমার একটা, ওইটা করোনার আগে ছিল, তো ওই সময়টা আমার ভীষণ ভালো লেগেছে। আর স্টিল আমি পড়াতে খুব পছন্দ করি, আর আমার স্টুডেন্টদের সাথে বন্ধুসুলভ আমার আচরণ থাকে, আমি কখনোই টিচার ভাব আমার মধ্যে নাই, তো এই জন্য ওরাও আমার সাথে অনেক ক্লোজ। আর আরেকটা জিনিস, মানে আজকের টপিকসের ব্যাপারে আমি বলবো যে আমার জীবনের অভিজ্ঞতা থেকে প্রত্যেকটা মানুষের মধ্যে স্ট্রেংথও আছে, উইকনেসও আছে। তো আমার কি স্ট্রেংথ সেটা আমি খুঁজবো, আর আমার দুর্বলতাটাকে আমি আমার স্ট্রেংথে পরিণত করব। যদি এইটা আমরা করতে পারি, আর আত্মবিশ্বাস, সেলফ কনফিডেন্স, যে হ্যাঁ আমি এটা পারবো, আমার দ্বারা এটা সম্ভব, আমি এই জিনিসটা যদি থাকে ভেতরে, তাহলে আমার মনে হয় তাকে আর পেছন ফিরে তাকাতে হয় না, কিন্তু এটা তাকে অর্জন করতে হয়। একদমই তাই, কষ্ট করে। হ্যাঁ একদম, কনসিস্টেন্সি, এবং দেখা যায় যে এই কষ্ট করার আসলে কোনো বিকল্প নেই, জীবনে জিততে হলে কোনো শর্টকাট নেই, এটা আমি খুব বিশ্বাস করি। একদমই শর্টকাট। আপুর কথায় একমত আমি, একদম অনেক ভালো লাগছে আপুর কথা, একদম আমার যে এই কাজটা আমাকে এখনই করতে হবে, যে এই পর্যন্ত না করে শেষ করব, এই পর্যন্ত আমার একদম শান্তি লাগবে না। যত দ্রুত পারি আমি কাজের পিছনে লেগেই থাকবো, কাজ শেষ করার পরে আমার সাথে আছেন হলো ওবায়দা আপু। ওবায়দা আপুর কাছে এসে যাই। ওবায়দা আপু, আপনার কাছে এসে শুনি যে আপনি কোনো আছে না যে মানুষ হলো গিয়ে কারো দ্বারা ইন্সপায়ার্ড হয়, যে সে এত পজিটিভিটি দেয় আমাকে যে সেখান থেকে আমি অনেক কিছু শিখি, এরকম কোনো মানুষের কথা মনে পড়ে? আসসালামু আলাইকুম আপু, রিতা আপা। আসসালামু আলাইকুম। ওই আপাকে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। রিতা আপা, অনা আপু, এই দুইজনের শাড়িটা আজকে
মানে এতই ভালো লাগছে, শান্তির কালার। আমি বলি আমি ইন্সপায়ার হয়ে যে প্রথমে তো রীতা পাই একজন ইন্সপায়ার মানুষ বসে আছে আমার সামনে। কারণ হলো কি উনাকে আমি চিনি তো অনেক আগে টিভিতে, তারপরে উনাকে দেখে এত ভালো লাগে, আর কারো রান্নার অনুষ্ঠান না দেখি উনারটা দেখি। তারপরে একদিন জানলাম যে উনার একটা হারমোনি আছে, হারমোনি আছে। পরে আমার ভাগ্নির বিয়ে হলো যখন কোন ইসেতে নিয়ে যাব, কোন বিউটি পার্লারে নিয়ে যাব, কোনখানে নিব খুঁজে পেন, আমি ডিসিশন নিছি যে হারমোনিতে নিব। পরে আমি তো চিনি ওটা উনার। তারপরে হারমোনিতে গিয়ে ওই রীতা আপার সাথে দেখা হলো, সেদিন ছবিটা খুঁজলাম, পাওয়া গেছে, 2টা ছবি তুলেছি আপার সাথে। এই প্রথম উনার সাথে আরো আছে, আরো আছে ইন্সপায়ার হওয়ার মতো অনেক আপা আমার অফিসে আছেন যারা চলে গেছেন, তাদের কথা মনে করলে আমার অনেক, যে আপাকে রীতা আপাকে দেখে যেটা মনে হয় যে আমার মনে হয় আমি মনে আর পারবো না, কিন্তু রীতা আপাকে তো আমি তখন থেকে একই রকম দেখছি, তাইলে মনে করি যে মানুষ পারে, আমিও পারবো। আবেগে আপ্লুত, এত ভালোবাসা আপনারা আমাকে দেন, সত্যি কথা। আমি শুকর আলহামদুলিল্লাহ। আরেকটা কথা বলি আপা, আমাকে একজন বলছে যে তুমি ওই পার্লারে যাও, আমি না আমি হারমোনিতে যাই, আমার ওইটাই ভালো লাগে, আমি রীতা চমৎকার। ওবায়দা আপু খুব সুন্দর বলেছেন। ইভ, ফারহানা, নার্গিস আপু, আপনার কাছেও একেবারে ছোট্ট করেই শুনবার সুযোগ আছে। আপু আমাদেরকে একটু জানান যে এই যে দেখা যায় যে অন্যকে সাহায্য করলে নিজের মধ্যে একটা পজিটিভিটি আসে, সেটা আপনি বিলিভ করেন কিনা? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হ্যাঁ, অন্যকে সাহায্য করতে পারলে আমার খুব ভালো লাগে, কারোর হাসি মুখে হাসি করতে পারাতে আমার খুব ভালো লাগে। আমার অনেক কিছু ভালো লাগে, ছোট ছোট জিনিসগুলোতে আমি খুব ভাবুক হয়ে যাই। আমাকে কেউ যদি টাচি কথা বলে আমি কেমন জানি হয়ে যাই। আর অনেক থাকলে আমি না, সবসময় ইতিবাচকে থাকতে চাই। আল্লাহর রহমতে সবার কাছে পজিটিভিটি ছড়িয়ে দিতে চাই। যেখানে থাকি না কেন, যেখানে যাই না কেন, যাই বলি না কেন, আমার মনে হয় যেন আমি ইমোশনালি অনেক কিছুকে নিজের কাছে নিয়ে নিতে পারি। আল্লাহ আমার কাছে যেন মানুষের জন্য কিছু করবার জন্য, ইতিবাচক থাকবার জন্য, ভালো থাকবার জন্য সেই দিন পর্যন্ত ভালো রাখতে পারে। চাওয়া আপু, খুবই সুন্দর চাওয়া, অনেক ধন্যবাদ নার্গিস আপু। আমরা একটু মুক্তি আপু বগুড়া থেকে আছেন, মুক্তি আপুর কাছে আসি এবং আজকের একদম শেষ মুহূর্তে আছি যেহেতু ছোট্ট করে একটু শুনি আজকের যে আয়োজনে সবাই ইতিবাচকতা নিয়ে নানান কথা জানালেন, আপনিও কিছু শুনান। আসসালামু আলাইকুম, অনেক সুন্দর একটা টপিক, সবাইকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটা ইয়েতে কথা বলার জন্য। আসলে আমি সব সময় যে কোনো মুহূর্তে যে কোনো পরিস্থিতিতে আমরা থাকি না কেন, আমাদেরকে সব সময় উচিত যে আমরা ইতিবাচকটা আমরা ধরে নেব। আমরা অনেক সময় কঠিন সিচুয়েশন পার করি, জীবন যুদ্ধে অনেক কিছুই হয়ে যায়, কিন্তু আমি প্রতিটি মানুষকেই বলবো সবসময় ইতিবাচক থাকুন, দেখবেন আপনি সাফল্য পাবেন। ধন্যবাদ। বাহ, সুন্দর সুন্দর কথার মাধ্যমে আসলে শেষের দিকে এলাম। যারাই ছিলেন পুরোটা সময় অনেক অনেক ধন্যবাদ। শেষমেশ আপু একদম শেষ দিকে যদি চলে আসি, কিছু যদি সবার উদ্দেশ্যে বলবার থাকে। আমার ওই যে একটা কথা আমি বলতে চাই আমার ঈশ্বর থেকে, যে বি পজিটিভ। একটা মানুষ যখন নেগেটিভ কথা বলে আরেকটা মানুষ সম্পর্কে, ওইটা কিন্তু যে শুনছে তার প্রবলেম না, যে বলছে তার প্রবলেম। তো আমাদের মধ্যে যেটা হয় যে আমাকে একটা কথা বললো বা আমাকে আমার সম্পর্কে একটা কটু উক্তি করেছে, আমি তাকে গিয়ে 4টা কটু কথা শোনাবো। এই যে একটা মানসিকতা, সেটার থেকে যদি আমরা বেরিয়ে আসতে পারি, ও বলছে দিস ইজ হিজ অর হার প্রবলেম, এটা আমার প্রবলেম না, আমি যদি এটা ইগনোর করে আমি আমার কাজটাকে নিয়ে এগিয়ে যাই, একমাত্র আমি মনে করি কর্মেই মুক্তি। আমি লাস্টে একটা কথা আছে, ওই যে বলে না, এই আকাশে আমার মুক্তি আলোয় আলোয়, এই আকাশে আমার মুক্তি আলোয় আলোয়, আমার মুক্তি ঘাসে ঘাসে ধুলায় ধুলায়, এই আকাশে আমার মুক্তি আলোয় আলোয়।
চমৎকার, আপুকে অনেক ধন্যবাদ। একদমই শেষ মুহূর্তে যখন আসলাম তখন কি চমৎকার একটা গানের মাধ্যমে বিদায় নিতে পারছি ভেবে ভীষণ ভালো লাগছে। আমাদের জীবনে যতই নেতিবাচকতা আসুক না কেন, যত রকম নেতিবাচক মানুষও সামনে আসুক না কেন, প্রত্যেকের কথা থেকে কাজে কর্ম থেকে আমাদেরকে ইতিবাচকতা খুঁজে নিয়ে সামনের দিকে এগোতে হবে এবং সেটাই যাতে করতে পারি সেই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি।